স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, দেখো আমাদের এই টোটাল গেসিয়াস স্টেটের যে সিলেবাসটা আছে জ্যামে আর কি, হুম, তাতে আমাদের বেসিক্যালি যে জিনিসটা এখন বাকি আছে সেইটা আজকে আমরা কভার করব। সেটা হচ্ছে এইখান থেকে ডেভিয়েশন ফ্রম আইডিয়াল গ্যাস বিহেভিয়ার, এইটা ভ্যান ডর ওয়ালস ইকুয়েশন অফ স্টেট, ক্রিটিক্যাল স্টেট, ল অফ করেসপন্ডিং স্টেট, এই রিলেটেড যে পার্টটা, এই পার্টটা বাকি। আর বাকি যে জিনিসপত্রগুলো দেখো সেইগুলো কিন্তু আমরা অলরেডি করে ফেলেছি। শুধু এখানে ম্যাক্সওয়েল যে স্পিড মানে ম্যাক্সওয়েল বোলম্যান ডিস্ট্রিবিউশন যেটা সকল, মানে ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশনটা করেছি, ম্যাক্সওয়েল এনার্জি ডিস্ট্রিবিউশনটাকে করেছি, কিন্তু ম্যাক্সওয়েল বোলম্যান যেটা ডিস্ট্রিবিউশন যেটা তোমার স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে আছে আর কি, সেই পার্টটা আমাদের পরে পড়ানো হবে আর কি, স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স পার্টের মধ্যে। হ্যাঁ, সেটা আলাদা করে। আদারওয়াইজ বাকি যে জিনিসগুলো দরকার পড়ে আর কি, যে কাইনেটিক মলিকুলার মডেল অফ গ্যাস, কলিশন ফ্রিকোয়েন্সি, কলিশন ডায়ামিটার, মিন ফ্রি পাথ অ্যান্ড ভিসকোসিটি অফ গ্যাস, molecular velocities, law of equipartition of energy, molecular বেসিক অফ হিট ক্যাপাসিটিস, আইডিয়াল গ্যাস নিয়ে যা কিছু আলোচনা, এই জিনিসগুলো কিন্তু আমরা অলরেডি লাস্ট দুটো ক্লাসের মধ্যে কভার করে ফেলেছি। আজকে আমাদের ওই সকাল আমরা যখন টেক্সটে মানে ইউনিভার্সিটি সিলেবাস অনুযায়ী যখন গেসিয়াস স্টেট পড়েছিলাম, যেখান থেকে তোমার ডেভিয়েশন ফ্রম আইডিয়াল গ্যাস বা রিয়েল গ্যাস শুরু হয়েছিল, সেখান থেকে শুরু করব আমরা। আর এখানে যে জিনিসটা উল্লেখ করা নেই সেটা হচ্ছে ইন্টারমলিকুলার ইন্টারাকশনের যে জায়গাটা, সেটাও কিন্তু আমরা বলবো। এই যে ডেভিয়েশন ফ্রম আইডিয়ালিটি, এর কনটেক্সটে কিন্তু ওটা অটোমেটিক্যালি চলে আসে আর কি। হ্যাঁ, মানে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে কোনো ইন্টারমলিকুলার ইন্টারাকশন নেই। এবারে নন আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে ইন্টারমলিকুলার ইন্টারাকশন আছে। এবার নিউট্রাল কোভ্যালেন্ট মলিকুলের মধ্যে কি টাইপের ইন্টারাকশনস গুলো অ্যাকচুয়ালি ডমিনেট করে, সেগুলো নিয়ে আমাকে এমনি আলোচনা করতে হবে আর কি। সেই পার্টটাকে আমরা তারপর বলবো। আমরা ওই ডেভিয়েশন ফ্রম আইডিয়ালিটি সেই একটা জায়গা থেকে শুরু করি। তাহলে প্রথমে যেটা আলোচনা করছি সেটা হচ্ছে ডেভিয়েশন ফ্রম আইডিয়ালিটি, ডেভিয়েশন ফ্রম আইডিয়াল গ্যাস বিহেভিয়ার। এইটা এরকম একটা জায়গা থেকে শুরু করা যায়। আচ্ছা, একটা জিনিস দেখো, যে যখন মানে কাইনেটিক থিওরি অফ গ্যাস থেকে আমি আইডিয়াল গ্যাসটাকে বোঝার চেষ্টা করেছিলাম, সেখানে একটা মূল ব্যাপার ছিল, সেটা হচ্ছে এই যে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে কোনো ইন্টারমলিকুলার ইন্টারাকশন নেই। আর এবারে ইন্টারমলিকুলার ইন্টারাকশন এবং তারা পয়েন্ট মাস অবভিয়াসলি। আর এবারে যদি তারা পয়েন্ট মাস হয়, অর্থাৎ তাদের ভলিউমটা নেগলিজিবলি স্মল হয় এবং কোনো ইন্টারমলিকুলার ইন্টারাকশন না থাকে, তাহলে কিন্তু কতকগুলো জিনিস তুমি একদমই ব্যাখ্যা করতে পারবে না। তার মধ্যে প্রথম যেটা, সেটা হচ্ছে এই যে আইডিয়াল গ্যাসকে কিন্তু কোন রকম ভাবে তুমি লিকুইফাই করতে পারবে না। আরো সব অনেক জিনিসপত্র আছে, সেগুলো আমি পরপর করে বলবো। অন্তত 7-8টা পয়েন্ট তো বলাই যায়, যেটা বেসিক্যালি ক্লিয়ারলি দেখিয়ে দেয় যে হ্যাঁ, বাস্তবে গ্যাসগুলো অ্যাকচুয়ালি ডেভিয়েটেড হয়ে যাচ্ছে ফ্রম আইডিয়ালিটি। সেই জায়গাটা প্রথমে একটুখানি আলোচনা করার দরকার। তাহলে যেটা শুরু করি এরকম একটা জায়গা থেকে, সেটা হচ্ছে যে তোমার ফর আইডিয়াল গ্যাস there is no intermolecular interaction there is no intermolecular interaction আর এইটা একটা 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 ইম্পর্টেন্ট পয়েন্ট। আর 2 নম্বর হচ্ছে গ্যাস মলিকুলস আর পয়েন্ট মাসেস। হ্যাঁ, তারা পয়েন্ট মাসেস, অর্থাৎ তাদের যে ইন্ডিভিজুয়াল ভলিউমগুলো, তাদের কন্টেনার ভলিউমের রেসপেক্টে একদমই নেগলিজিবলি স্মল। সেখানে কোন একটা পার্টিকুলার গ্যাস মলিকুল সে কিন্তু কন্টেনারের টোটাল ভলিউমটাকে দখল করে। আচ্ছা, এবার বাস্তবে কিন্তু সিচুয়েশনটা একটুখানি অন্যরকম। ফোন করে দেবো। আচ্ছা, ফোন আসছে কেন? হ্যাঁ, আচ্ছা, কিন্তু বাস্তবে কিন্তু এই এই যে যে ইন্টারমলিকুলার ইন্টারাকশন নেয় এবং গ্যাস মলিকুলগুলো পয়েন্ট মাস, এইগুলো থেকে কিন্তু অ্যাকচুয়ালি ডেভিয়েটেড হয় পুরো জিনিসটা, এবং তার জন্য অনেক কিছু তুমি দেখতে পারো। আচ্ছা, তাহলে বাট ফর
non-ideal gases, there is intermolecular interaction, এইটা আর gas molecules have a finite volume, এটা তাহলে দেখবে যে কেন আইডিয়াল গ্যাস, কেন বাস্তবে গ্যাসগুলো আইডিয়ালিটি থেকে ডেভিয়েটেড হয়ে যাচ্ছে, তার মূল দুটো কারণ হচ্ছে এইটা, যে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে ধরে নেওয়া হয়েছিল যে গ্যাস মলিকুলগুলোর মধ্যে কোনো ইন্টারমলিকুলার ইন্টারাকশন নেই, কিন্তু বাস্তবে গ্যাস মলিকুলগুলোর মধ্যে ইন্টারমলিকুলার ইন্টারাকশন আছে। আর আইডিয়াল গ্যাসের জন্য ধরে নেওয়া হয় যে ইন্ডিভিজুয়াল গ্যাস মলিকুলের ভলিউমটা কন্টেনারের ভলিউমের রেসপেক্টে নেগলিজিবলি স্মল। সেই জন্যে ধরো কোন একটা হয়তো কন্টেনারের মধ্যে 1 মোল গ্যাস আছে, মানে হিউজ নাম্বার অফ গ্যাস মলিকুলস আছে যার সংখ্যাটা 10⁻23 এই অর্ডারে, সেখানে কোন একটা পার্টিকুলার মলিকুল সে অ্যাকচুয়ালি ব্যবহার করা উচিত কোনটা, টোটাল কন্টেনারের ভলিউম থেকে অন্যান্য গ্যাস মলিকুলগুলো যতখানি ভলিউম অকুপাই করে নিচ্ছে রেস্ট অফ দ্য ভলিউম অ্যাকচুয়ালি অকুপাই করা উচিত। কিন্তু আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে ধরে নেওয়া হয়েছে যে অন্যান্য গ্যাস মলিকুলগুলোর ভলিউমটা টেন্ডস টু 0 বলে অ্যাকচুয়ালি প্রত্যেকটা মলিকুল টোটাল কন্টেনারের ভলিউমটাই যে অকুপাই করছে। এবং দেখবো যে ইন্টারমলিকুলার ইন্টারাকশনস এবং ফাইনাইট ভলিউম থেকে যাওয়ার জন্য সকল আইডিয়াল গ্যাসের যে ইকুয়েশন অফ স্টেট যে পিভি ইকুয়াল টু এনআরটি, সেখানে প্রেসার এবং ভলিউম দুটোই চেঞ্জ হবে। এবার এই প্রেসার এবং ভলিউমগুলো কেমন করে চেঞ্জ হচ্ছে তার এক্সপ্রেশনটা কেমন করে লিখবো, তার জন্য বিভিন্ন রকমের ইকুয়েশন অফ স্টেট পাওয়া যায়। তোমাদের সিলেবাসে যেটা আছে সেটা হচ্ছে ভ্যান ডের ওয়াল ইকুয়েশন অফ স্টেট। আমরা হয়তো পড়ার সময় ভ্যান ডের ওয়াল ইকুয়েশন অফ স্টেটের সাথে সাথে হচ্ছে বার্থেলড ইকুয়েশন অফ স্টেট বা ডাইটিরিসি ইকুয়েশন অফ স্টেট বা সাহাবোস ইকুয়েশন অফ স্টেট এই নিয়েও হয়তো কিছু কথাবার্তা বলেছিলাম, কিন্তু এখানে তোমাদের শুধুমাত্রই ভ্যান ডের ওয়াল ইকুয়েশন অফ স্টেট নিয়ে কথাবার্তা বলতে হবে। এবং ভ্যান ডের ওয়াল ইকুয়েশন অফ স্টেট নিয়ে কথাবার্তা বলতে গেলে ওই ক্যামারলিং ওনস বা ভিরিয়াল ইকুয়েশন অফ স্টেট যে পার্টটা, সেই পার্টটা অটোমেটিক্যালি চলে আসবে, সেটা নিয়েও জাস্ট আমরা একটুখানি কথাবার্তা বলে নেব। আর এই যেহেতু ইন্টারমলিকুলার ইন্টারাকশনসটাই অ্যাকচুয়ালি ভীষণ ইম্পর্টেন্ট ডেভিয়েশন ফ্রম আইডিয়ালিটির জন্য, সেখানে ইন্টারমলিকুলার ইন্টারাকশনের যে বিভিন্ন নেচারটা, যেটাকে ভ্যান ডের ওয়াল ইন্টারাকশন বলা হয়, সেখানে ডাইপোল 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 ইন্ডিউস ডাইপোল ইন্ডিউস ডাইপোল ইন্ডিউস ডাইপোল ইন্টারাকশনসগুলো আছে, লেনার্ড জোন পোটেনশিয়াল ইত্যাদি আছে আর কি। সেখান থেকে পরীক্ষার কোশ্চেন অলরেডি পড়ে আর কি, সেটা নিয়ে তো অবশ্যই একটুখানি আলোচনা আমাকে করতে হবে। আচ্ছা, প্রথমে ওই স্পেসিফিক ভ্যান ডের ওয়াল গ্যাস ইত্যাদি উল্লেখ না করে এই যে ডেভিয়েশন ফ্রম আইডিয়ালিটি হচ্ছে সেইটা যে বিভিন্ন জায়গায় কীরকমভাবে ম্যানিফেস্টেড হচ্ছে সেইটা একটুখানি দেখার দরকার। তাহলে প্রথম যে ইম্পর্টেন্ট জায়গাটা সেটা হচ্ছে এই যে যদি গ্যাসগুলো যদি আইডিয়াল হতো অর্থাৎ ইন্টারমলিকুলার ইন্টারাকশন না থাকতো তাহলে তাকে লিকুইফাই করা যেত না, কিন্তু বাস্তবে গ্যাসগুলোকে লিকুইফাই করা যায়। তাহলে প্রথম ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে গ্যাসেস ক্যান বি লিকুইফাইড। আচ্ছা, গ্যাসগুলো ক্যান বি লিকুইফাইড, বাস্তবে গ্যাসগুলো ক্যান বি লিকুইফাইড। আচ্ছা, এবার লিকুইফাই করতে গেলে তোমাকে কি করতে হবে, মানে গ্যাসেস ক্যান বি লিকুইফাইড বাই লোয়ারিং টেম্পারেচার, টেম্পারেচার কমিয়ে হতে পারে, অথবা অ্যান্ড অর বাই রেজিং প্রেসার। মানে দুটো তুমি সাইমালটেনিয়াসলি করতে পারো, প্রেসারটাকে বাড়াচ্ছ তার সঙ্গে সঙ্গে টেম্পারেচার কমাচ্ছ, সেটাও করতে পারো, অথবা যে কোনো একটা করলেও হবে। তবে যে কোনো একটা করলে সেখানে কিছু রেস্ট্রিকশনস আছে। যেমন ধরো, অ্যাজ ফর এক্সাম্পল আমি এক্ষুনি আসছি আর কি, যে টেম্পারেচারটা যদি ক্রিটিক্যাল টেম্পারেচার বেশি থাকে তাহলে তুমি প্রেসার ক্রিয়েট করে তাকে তুমি কোনোভাবেই লিকুইফাই করতে পারবে না। তাহলে তাকে মানে যদি প্রেসার ক্রিয়েট করে তাকে লিকুইফাই করতে হয় তাহলে টেম্পারেচারটা অবশ্যই ক্রিটিক্যাল টেম্পারেচার নিচে থাকতে হবে। তাহলে এই ধরনের কিছু রেস্ট্রিকশন থাকবে, কিন্তু আদারওয়াইজ তুমি বলতে পারো যে টেম্পারেচার কমাচ্ছ, প্রেসার বাড়াচ্ছ, এই দুটোকে একসাথে বা যে কোনো একটা করলেও হচ্ছে তুমি গ্যাসটাকে লিকুইফাই করতে পারো। ঠিক আছে? আচ্ছা, এবারে এই যে গ্যাসটা লিকুইফাই করা যায় এই সেই রিলেটেড একটা ভীষণ ইম্পর্টেন্ট প্লট তোমার লাগে, যেটাকে বলা হয় অ্যান্ড্রুজ কার্ভ। এই অ্যান্ড্রুজ কার্ভ নিয়ে কিছু কথাবার্তা, মানে অ্যান্ড্রুজ কার্ভ এবং অ্যামাগার্টস কার্ভ, এই দুটো কার্ভ নিয়ে কিন্তু প্রচুর পরীক্ষার কোশ্চেন আছে, সেগুলো একটু ভালো করে দেখতে হবে আর কি। অ্যান্ড্রুজ কার্ভ, হ্যাঁ, মানে পরে যখন আমরা দেখবো যে ভ্যান ডের ওয়াল গ্যাসের ইকুয়েশন অফ স্টেট যেটা, বা ভ্যান ডের ওয়াল ইকুয়েশন অফ স্টেটটা নন আইডিয়াল বিহেভিয়ারটাকে বা এক্সপেরিমেন্টাল বিহেভিয়ারটাকে ঠিক কতটা এক্সটেন্টে এক্সপ্লেন করতে পারে, সেইটা করার সময় হচ্ছে এক্সপেরিমেন্টাল অ্যান্ড্রুজ কার্ভ থেকে তোমার যে ভ্যান ডের ওয়াল গ্যাসের জন্য পিভি আইসোথার্ম আর কি, তার কম্পারিজনটা দরকার পড়ে। তাহলে অ্যান্ড্রুজ কার্ভটা কি? অ্যান্ড্রুজ কার্ভটা বেসিক্যালি পিভি আইসোথার্ম
হ্যাঁ, এটা হচ্ছে বেসিক্যালি পিবি আইসোথার্ম এবং এটা অবশ্যই হচ্ছে এক্সপেরিমেন্টাল। অ্যাকচুয়ালি অ্যান্ড্রুজ কার্ভটা ছিল হচ্ছে এক্সপেরিমেন্টাল পিবি আইসোথার্ম। যেটা অ্যান্ড্রুজ প্রথমে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ক্ষেত্রে করেছিল, পরে যে কোনো গ্যাসের ক্ষেত্রে কিন্তু এই টাইপের একটা কার্ভ আঁকা সম্ভব। আচ্ছা, কার্ভের নেচারটা এমনি কিরকম দেখতে? ধরো এই ওয়াই অ্যাক্সিস বরাবর তুমি প্রেশারটাকে প্লট করো, আর এক্স অ্যাক্সিস বরাবর তুমি ভলিউমটাকে প্লট করো। আচ্ছা, প্রথমেই হচ্ছে একটা কাজ করা যাক, যে একটা জায়গা একটুখানি আলাদা করে দেওয়া যাক, তাহলে ছবি আঁকতে আবার সুবিধা হবে। আর তাহলে এটা বলে ডোম, এই ডোমের ভেতরে হচ্ছে তোমার লিকুইড আর ভেপার তারা কোএক্সিস্ট করে। আর ডোমের ডান দিকে তুমি যেটা পাবে সেটা বেসিক্যালি ভেপার, আর তার বাঁ দিকে যেটা পাবে সেটা বেসিক্যালি তোমার লিকুইড। তাহলে এই ডোমের ভেতরে যে লিকুইড ভেপার কোএক্সিস্ট করছে, তার ডান দিকে, হ্যাঁ, যেখানে অ্যাকচুয়ালি ভলিউমটা প্রচণ্ড বেশি বা প্রেশারটা অনেক কম আর কি, সেখানে তুমি জাস্ট ভেপার পাবে। আর এটা ভি স্ট্যান্ড ফর ভেপার আর কি। আর এই ডোমের ঠিক বাঁ দিকটা, হ্যাঁ, সেখানে তুমি পাবে বেসিক্যালি হচ্ছে লিকুইড, যেখানে তার ওভারঅল ভলিউমটা হচ্ছে ভীষণ ভীষণ কম আছে আর কি। আচ্ছা, এবারে ওভারঅল ছবিটা কেমন, তুই টেম্পারেচারটা কত নিচ্ছ তার উপরে নির্ভর করে ছবির নেচারটা হয় এরকম। যদি টেম্পারেচারটা তুমি যথেষ্ট কম নাও, তাহলে একটা ছবি তুমি পাবে যে ছবিটা হচ্ছে এরকম দেখতে, এই ধরনের দেখতে। এটা একটা টেম্পারেচার, যেটা হচ্ছে T1-এ। আর এবারে এই এই কোন একটা গিভেন টেম্পারেচারে তুমি যদি দেখো, তাহলে সিচুয়েশনটা কিরকম হচ্ছে দেখো, যে আমি এরকম একটা ডান দিকের কোন একটা ভেপার থেকে শুরু করেছি। ভেপার থেকে শুরু করে যদি আমি আস্তে আস্তে প্রেশারটাকে বাড়াই, তাহলে একটা পার্টিকুলার পয়েন্টে এলো, যে পার্টিকুলার পয়েন্টে আসার পরে দেখো এই জায়গাটায় হচ্ছে টেম্পারেচারটা কনস্ট্যান্ট হচ্ছে, প্রেশারও কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, কিন্তু ভলিউমটা কন্টিনিউয়ালি কমতে থাকছে। তাহলে যে ভলিউমটা কমে যাচ্ছে কখন সম্ভব? টেম্পারেচার কনস্ট্যান্ট, প্রেশার কনস্ট্যান্ট, কিন্তু ভলিউমটা কমছে তখনই সম্ভব যখন গ্যাসটা হচ্ছে লিকুইফাই করে বা ভেপারটা লিকুইফাই করে। তাহলে এই জায়গাটা জুড়ে যেখানে তোমার ভলিউমটা জাস্ট মানে টেম্পারেচার প্রেশারকে কনস্ট্যান্ট রেখে ভলিউমটা কমতেই থাকছে, সেই জায়গাটা কিন্তু ভেপার কন্টিনিউয়াসলি লিকুইডে কনভার্টেড হচ্ছে। আর এই একটা পার্টিকুলার পয়েন্ট, এই পয়েন্টে আসার পরে পুরো ভেপারটা লিকুইডে কনভার্টেড হয়ে গেছে। তারপরে যখন তুমি প্রেশার আরো 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 বাড়াচ্ছ, টেম্পারেচারটাকে কনস্ট্যান্ট রেখে, দেখো ভলিউমটা ভীষণ ভীষণ কম কমছে। অর্থাৎ ওটা মোরাললেস মানে ফ্লুইডটা ইনকম্প্রেসেবল হয়ে গেছে। আর ইনকম্প্রেসেবল ফ্লুইড মানে সে বেসিক্যালি হচ্ছে তোমার লিকুইড। সেই জন্য কোনো একটা গিভেন টেম্পারেচারে এই ছবিটা এই ধরনের দেখতে হবে। আচ্ছা, এবার টেম্পারেচার যদি বাড়ানো হয়, তাহলে ধরো আর একটা টেম্পারেচার T2, যেখানে T2টা হচ্ছে তোমার গ্রেটার দেন T1। ছবির নেচারটা এরকম দেখতে পাচ্ছ তুমি, হ্যাঁ, যেখানে বেসিক্যালি দেখো এই লিকুইড ভেপার যে ইন্টারফেস রিজিয়ানটা, সেই রিজিয়ানটা অ্যাকচুয়ালি কমে গেছে। আর এবারে একটা পার্টিকুলার টেম্পারেচার তুমি পাচ্ছ, যে পার্টিকুলার টেম্পারেচারটা আমি নাম দিচ্ছি টিসি। হ্যাঁ, সেখানে টিসিটা অবশ্যই এই পার্টিকুলার গেছে গ্রেটার দেন T2 বা T1। এইটার ক্ষেত্রে দেখো এই যে যে লিকুইড ভেপার ইন্টারফেস পয়েন্টটাকে জাস্ট টাচ করে বেরিয়ে যাচ্ছে। আর তার থেকে যদি আমি আরো 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 বেশি টেম্পারেচার করি, সে T4, যেখানে T4টা গ্রেটার দেন টিসি, সেটা কখনই দেখো লিকুইড ভেপার ইন্টারফেস রিজিয়নের মধ্যে ঢুকছে না। অর্থাৎ তখন কিন্তু তুমি কোনো রকম ভাবেই হচ্ছে ওকে লিকুইফাই করতে পারছো না। এই যে টেম্পারেচারটা টিসি, যে টেম্পারেচারের নিচে হলে প্রেসার ক্রিয়েট করে তুমি গ্যাসটাকে লিকুইফাই করতে পারো, আর এই টেম্পারেচার উপরে থাকলে তুমি তাকে আর লিকুইফাই করতে পারো না, সেই করসপন্ডিং টেম্পারেচারটাকে বলা হয় তোমার ক্রিটিক্যাল টেম্পারেচার বা সংকট তাপমাত্রা। ক্রিটিক্যাল টেম্পারেচার, ক্রিটিক্যাল টেম্পারেচার। এটা কথা, ক্রিটিক্যাল টেম্পারেচার কোনটা, যে যদি এমন হতো যে ইফ এক্সপেরিমেন্টাল টেম্পারেচার লেস দ্যান টিসি, মানে ক্রিটিক্যাল টেম্পারেচার নিচে থাকে, দেন দ্য দ্য ভেপার, মানে তখন গ্যাসটাকে তখন ভেপার বলা হয় আর কি। মানে টেম্পারেচারটা ক্রিটিক্যাল টেম্পারেচার নিচে থাকলে সেটা ভেপার, আর যদি ওটা ক্রিটিক্যাল টেম্পারেচার উপরে থাকে সেটাকে নর্মাল জাস্ট গ্যাস বলতে হবে। তো আমি টি লেস দ্যান টিসি মানে সেটাকে ভেপার হচ্ছে, যে ইফ টি লেস দ্যান টিসি দেন দ্য ভেপার ক্যান বি লিকুইফাইড বাই অ্যাপ্লাইং প্রেশার। এটা। আর উল্টো দিকে যদি এরকম হতো, ইফ টিটা গ্রেটার দ্যান টিসি হতো, দেন দ্য ভেপার কেন, ভেপারটা বললে হবে না, দেন দ্য গ্যাস বলা উচিত, দেন দ্য গ্যাস ক্যানট বি লিকুইফাইড, গ্যাস ক্যানট বি লিকুইফাইড
বাই অ্যাপ্লাইং প্রেশার। তখন প্রেশার ক্রিয়েট করে তাকে কিন্তু তুমি কোনো রকম ভাবে লিকুইফাই করতে পারবে না। তাহলে এই টেম্পারেচার হলো টিসি। আচ্ছা, এবারে যখন তোমার কোনো একটা লিকুইড, কোনো একটা গ্যাস, সে বেসিক্যালি ক্রিটিক্যাল টেম্পারেচারে থাকবে, তখন যে প্রেশারটাকে ক্রিয়েট করে তাকে তুমি লিকুইফাই করতে পারো, সেই করসপন্ডিং প্রেশারটা করে হচ্ছে পিসি। আর যদি আমি 1 মোল গ্যাস নিয়ে শুরু করতাম, তাহলে যখন টেম্পারেচার টিসি এবং প্রেশার পিসি, তখন যে করসপন্ডিং মোলার ভলিউমটা, সেই মোলার ভলিউমটা হচ্ছে ভিসি। তার মানে পিসি যেটা, এই পিসিটা হচ্ছে তোমার ক্রিটিক্যাল প্রেশার। ক্রিটিক্যাল প্রেশারটা কিভাবে ডিফাইন হবে না, যখন গ্যাসটা ক্রিটিক্যাল টেম্পারেচার আছে, তখন মিনিমাম যে প্রেশার ক্রিয়েট করে তাকে তুমি লিকুইফাই করতে পারো, সেটা হচ্ছে ক্রিটিক্যাল প্রেশার। তো যেটা হচ্ছে যে when the gas is at T equal to Tc, then the minimum pressure that is required to liquefy the gas is called the critical pressure. এইটা। আর ক্রিটিক্যাল ভলিউম যখন বলবে সবসময় 1 মোলের জন্যই বলবে, এটাকে বলা হচ্ছে ক্রিটিক্যাল ভলিউম। সেটা হচ্ছে যে when the gas is at T equal to Tc and P equal to Pc, then the molar volume is called the critical volume. এটা ক্রিটিক্যাল ভলিউম। তাহলে দেখো, এই যে তিনটে ক্রিটিক্যাল কনস্ট্যান্ট, যেটা মানে বেসিক্যালি টিসি, পিসি আর ভিসি, সেটা জাস্ট এখান থেকে তুমি বুঝতে পারছো। আচ্ছা, আর একটা যেটা ইম্পর্টেন্ট, যে মানে যখন তোমার টিটা লেস দ্যান টিসি, ক্রিটিক্যাল টেম্পারেচার নিচে, দেন দ্য গ্যাস মে বি কল্ড এ ভেপার, এইটা। আর উল্টো দিকে যখন টিটা গ্রেটার দ্যান টিসি, দেন উই ক্যানট কল এ গ্যাস অ্যাজ ভেপার। তাহলে ভেপার এই নামটা কিন্তু সবসময় তখনই ইউজ করতে পারবে যখন টেম্পারেচারটা যে ক্রিটিক্যাল টেম্পারেচার তোমার নিচে হচ্ছে। এটা একটা জিনিস, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, আর কি জিনিস ইম্পর্টেন্ট? দেখো, এইখান থেকে একটা ভীষণ ইম্পর্টেন্ট কনসেপ্ট তোমাদের একটু জেনে রাখতে হবে। সেটা হচ্ছে, ধরো আমি একটা পার্টিকুলার পয়েন্ট কনসিডার করছি, এটা হচ্ছে এ পয়েন্ট, আর একটা পার্টিকুলার পয়েন্ট কনসিডার করছি, ধরে নাও এটা হচ্ছে তোমার, ধরে নাও একটা ডি পয়েন্ট। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বি নয়, এটাকে ডি লিখি। এটাকে ধরো তোমার একটা ডি পয়েন্ট। আচ্ছা, এবার এ থেকে ডি পয়েন্টে তুমি এইরকম ভাবে পৌঁছাতে পারো, এ থেকে ধরো এই বি পয়েন্টে গেলে, সি পয়েন্টে গেলে করে ডিতে পৌঁছাচ্ছ, মানে একদম একটা আইসোথাম ধরে এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডিতে পৌঁছালে, তাহলে পরিষ্কার দেখতে পাচ্ছ ভেপারটা বি পয়েন্টে আসার পরে লিকুইফাই হওয়া স্টার্ট করলো, সি পয়েন্টে গিয়ে লিকুইফিকেশনটা কমপ্লিট হলো। অবশ্যই ডি পয়েন্টটা অবভিয়াসলি একটা লিকুইড স্টেটের পয়েন্ট। আর এই কাজটাকে আমি অন্যরকম ভাবে করতে পারতাম। মানে যেটা অন্য পাথ দিয়ে আমি এই জায়গায় যেতে পারতাম। সেটা কিরকম না, তুমি এক কাজ করো, যে এই ধরো এই প্রথমে তুমি টেম্পারেচারটাকে অনেকটা বাড়িয়ে দিলে, বাড়িয়ে এখানে পৌঁছে দিলে, মানে আমি ভলিউমটাকে কনস্ট্যান্ট রেখে জাস্ট বেসিক্যালি কি করেছি না, টেম্পারেচারটা অনেকটা বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দিলে প্রেশার অটোমেটিক্যালি বেড়ে যাচ্ছে। তারপরে আমি প্রেশারটাকে কনস্ট্যান্ট রেখে আমি কি করছি না, তোমার প্রেশারটাকে কনস্ট্যান্ট রেখে টেম্পারেচারটাকে কমাচ্ছি। টেম্পারেচারটা কমালে তার মানে বেসিক্যালি ভলিউমটা কমে যাচ্ছে, করে আমি এই পয়েন্টে এসে পৌঁছালাম। তারপরে আবার তোমার এই ভলিউমটাকে কনস্ট্যান্ট রেখে তুমি ভলিউমটাকে কনস্ট্যান্ট রেখে প্রেশারটাকে তুমি কমিয়ে হচ্ছে এই জায়গাতে তুমি বেসিক্যালি পৌঁছে গেলে, এই জায়গাতে। খেয়াল করো, তাহলে আমি এই এ পয়েন্ট থেকে ডি পয়েন্টে পৌঁছাচ্ছি এরকম একটা রাস্তা দিয়ে, ধরে নাও এটা ই পয়েন্ট, এটা এফ পয়েন্ট, এটা থ্রু দিয়ে। তাহলে এবার খেয়াল করো যে এ থেকে ই
এফ হয়ে যখন আমি ডি পয়েন্টে পৌঁছাচ্ছি তখন কোথাও আমি লিকুইড ভেপারে ইন্টারফেস রিজিয়নের ভেতর দিয়ে ঢুকছি না, অর্থাৎ ভেপারটা যে লিকুইফাই করছে বা গ্যাসটাকে লিকুইফাই করছে সেটা আমি কিন্তু দেখতে পাচ্ছি না, কিন্তু আলটিমেটলি এটা দাঁড়িয়েছে এ থেকে ডি পয়েন্টে তুমি পৌঁছে গেছো। শুধু যেটা ব্যাপার সেটা হচ্ছে আগে যে ভলিউমটা ছিল এখন ভলিউমটা হচ্ছে এক্সট্রিমলি কমে গেছে। তাহলে ভলিউম যদি কমে যায় তাহলে তুমি এটাকে বলতে পারো এটা হাইলি কম্প্রেসড, ওটা একটা ভেপার বা হাইলি কম্প্রেসড একটা গ্যাস এটা। তাহলে দেখো ডি পয়েন্টটা যদি আগের পাত দিয়ে যেতে এ ভায়া বি ভায়া সি করে ডি পয়েন্টে তাহলে পরিষ্কার একটা লিকুইড ফেজের পয়েন্ট, আর ডি পয়েন্টে যদি এ ভায়া ই ভায়া এফ হয়ে ডি পয়েন্টে যাও তাহলে তুমি বুঝতে পারছো ওটা পরিষ্কার একটা ভেপার স্টেটের পয়েন্ট। তাহলে মানে বা হাইলি কম্প্রেস ভেপার, তার মানে ডি পয়েন্টের তাহলে স্ট্যাটাসটা কি? ডি পয়েন্টের স্ট্যাটাসটা হচ্ছে যে একটা রাস্তা দিয়ে গেলে তোমাকে মনে হচ্ছে ওটা লিকুইডের পয়েন্ট, অন্য রাস্তা দিয়ে গেলে ওটা মনে হচ্ছে একটা তোমার ভেপার ফেজের পয়েন্ট। সেইখানে যেটা কথা সেটা হচ্ছে এই যে যে এই যে সকল আমি লিকুইড বলছি বা সকল আমি গ্যাস বলছি বা ভেপার বলছি তাদের মধ্যে কিন্তু কোনো স্ট্রং ডিমার্কেশন নেই। এই যে নামটা বেসিক্যালি এসেছে যে তুমি কোন রাস্তা দিয়ে তুমি ওই পয়েন্টটায় পৌঁছাচ্ছ। তুমি জাস্ট আইসোথার্মালি জাস্ট প্রেশারটাকে বাড়িয়ে দিয়ে ভেপার থেকে লিকুইফাই করছে, সেই লিকুইডটা মানে আলটিমেটলি হাইলি কম্প্রেসড একটা লিকুইডে পৌঁছালে সেইভাবে তুমি করছো, নাকি তুমি জাস্ট ওই প্রথমেই তার ভলিউমটাকে কনস্ট্যান্ট টেম্পারেচারটা বাড়িয়ে দিয়ে রেখে ক্রিটিক্যাল টেম্পারেচার উপরে নিয়ে চলে গেলে, তারপর ক্রিটিক্যাল টেম্পারেচার উপরে রেখে তুমি যেটা করছো তার ভলিউমটাকে কমানোর চেষ্টা করছো আর কি, হ্যাঁ, প্রেশারটাকে কনস্ট্যান্ট রেখে, হ্যাঁ, টেম্পারেচারটাকে কমাচ্ছ, প্রেশারটাকে কনস্ট্যান্ট রেখে তার ভলিউমটা অটোমেটিক্যালি কমছে। আবার ফাইনালি হচ্ছে তুমি প্রেশারটাকে কমাচ্ছ, তোমার ভলিউমটাকে কনস্ট্যান্ট রেখে, ওটা আলটিমেটলি ডি পয়েন্টে এসে পৌঁছালে, ঠিক আছে। তাহলে সেইভাবে যেটা কথা যেটা হচ্ছে যে ডি পয়েন্টটা সেটা লিকুইড ফেজের পয়েন্ট না ভেপার ফেজের পয়েন্ট আমি ক্লিয়ারলি ডিস্টিং করতে পারছি না। এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটাকে বলা হচ্ছে প্রিন্সিপাল অফ কন্টিনিউটি অফ স্টেট, যেটা কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট কনসেপ্ট, যেটা তোমাকে মাথায় রাখতে হবে। প্রিন্সিপাল অফ কন্টিনিউটি অফ স্টেটস, প্রিন্সিপাল অফ কন্টিনিউটি অফ স্টেটস, ঠিক আছে। এটা হচ্ছে প্রিন্সিপাল অফ কন্টিনিউটি অফ স্টেটস। তাহলে প্রিন্সিপাল অফ কন্টিনিউটি অফ স্টেটসটা জাস্ট এভাবে বলতে পারো যে যে বিভিন্ন স্টেটসগুলোকে যে অ্যাকচুয়ালি ডিস্টিংগুইশ করা যায় না বা একটা স্ট্রং ডিমার্কেশন নেই, হ্যাঁ, সেইটাই হচ্ছে তোমার প্রিন্সিপাল অফ কন্টিনিউটি অফ স্টেটস। তাহলে যেটা হচ্ছে যে মানে এইভাবে লিখি, দেয়ার ইজ নো স্ট্রং ডিমার্কেশন বা বাউন্ডারি আর কি, দেয়ার ইজ নো strong or distinct demarcation between various states of matter, হ্যাঁ, এটাই বেসিক্যালি তোমার প্রিন্সিপাল অফ কন্টিনিউটি অফ স্টেট, যে কনসেপ্টটা হচ্ছে তুমি এই জায়গা থেকে কিন্তু বুঝতে পারছো, ঠিক আছে। তাহলে এই অ্যান্ড্রুজ কার্ভ এবং সেই নিয়ে যে এক্সপ্লানেশনটা, সেখান থেকে ক্রিটিক্যাল পয়েন্টের যে গল্পগুলো আর কি, সেইটা তোমাকে ভীষণ ভালো করে দেখতে হবে। এই যে জায়গাটা আমি এই জায়গাটা এই যে বারবার বলছিল যে আচ্ছা ঠিক আছে, এটা ক্রিটিক্যাল স্টেটস এটা ভ্যান ডাল গ্যাসের জন্য স্পেসিফিক্যালি, ঠিক আছে, আমি পরে মানে শেষে আমি সিলেবাসটাকে দেখিয়ে দেবো আর কি, যে সবটা আমি কভার করতে পেরেছি। তাহলে এই অ্যান্ড্রুজ কার্ভের জায়গাটা এটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, যেটা তোমাকে একটুখানি দেখে নিতে হবে। আচ্ছা, নেক্সট যে জায়গাটা আমাদের আলোচনা করতে হবে সেটা হচ্ছে যে কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর, একটা ভীষণ ইম্পর্টেন্ট জায়গা, যে জায়গাটা আমাদের একটু আলোচনা করা দরকার। কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর, যেটাকে জেড দিয়ে এক্সপ্রেস করা হয়। আচ্ছা, কম্প্রেসিবিলিটি ফ্যাক্টরটা কি না, জেড বাই ডেফিনেশন হচ্ছে তোমার ধরো কোন একটা গিভেন টেম্পারেচার প্রেসারে এক্সপেরিমেন্টালি যে মোলার ভলিউমটা ডিভাইডেড বাই যদি ওটা আইডিয়ালি বিহেভ করতো তাহলে যে মোলার ভলিউম তার যে রেশিওটা, তাহলে একটা পার্টিকুলার টেম্পারেচার প্রেসারে বা টেম্পারেচার প্রেসারটাকে ফিক্স রেখে দেবো, একটা পার্টিকুলার টেম্পারেচার প্রেসারে তোমার এক্সপেরিমেন্টাল যে
ভলিউমটা মানে একবার অবশ্যই অ্যামাউন্টটা ফিক্সড রাখতে হবে, ওই জন্য আমি মোলার ভলিউম লিখেছি। আর আইডিয়ালি যে মোলার ভলিউমটা সেই যে রেশিওটা। আর এবারে খেয়াল করা দরকার যে আইডিয়াল গ্যাসের জন্য মোলার মানে আইডিয়াল গ্যাসের ইকুয়েশন অফ স্টেট তো পি ভি বার ইকুয়াল টু আর টি, সেখানে ভি বারের জায়গায় তুমি আর টি বাই পি যদি বসিয়ে দাও তাহলে এটাকে এইভাবেও লিখতে পারো পি ভি বার বাই আর টি। তাহলে এইটা হয়ে যাচ্ছে তোমার সকল কম্প্রেসিবিলিটি ফ্যাক্টরটা। আচ্ছা কম্প্রেসিবিলিটি ফ্যাক্টরটা দেখো যদি আইডিয়াল গ্যাস হয়, ফর আইডিয়াল গ্যাস জেড তোমার 1 হবে এইটা, আর আইডিয়াল গ্যাস না হলে হচ্ছে তোমার জেডটা আদার দ্যান 1 হবে। এবং এই যে আইডিয়ালিটি থেকে ডেভিয়েটেড হচ্ছে সেইটা সকল জেড ভার্সেস পি প্লট করলে তুমি পরিষ্কার দেখতে পাবে। এই জেড ভার্সেস পি প্লটটাকে অনেক সময় বলা হচ্ছে তোমার অ্যামাগার্স কার্ভ। হ্যাঁ, তাহলে দেখো জাস্ট আমি নেক্সট এই কম্পেটিটিভ ফ্যাক্টরটা বলে নেওয়ার পরে একটা পার্টিকুলার টাইপ অফ প্লট নিয়ে ভীষণ কথাবার্তা বলবো, সেটা হচ্ছে অ্যামাগার্স কার্ভ, সেটাও ভীষণ ইম্পর্টেন্ট। মানে অ্যান্ড্রুজ কার্ভ আর অ্যামাগার্স কার্ভ এই দুটো কার্ভ দিয়েই হচ্ছে ডেভিয়েশন ফ্রম আইডিয়ালিটি অনেকটাই বুঝে নেওয়া যায় আর কি, সেইটাই জন্য আমি একটুখানি আলোচনা করে নিচ্ছি। দেখো অ্যামাগার্স কার্ভ অ্যাকচুয়ালি দেখো অ্যামাগার্স কার্ভটা অ্যাকচুয়ালি মানে হিস্টোরিক্যালি যদি তুমি সেইভাবে দেখো তাহলে হচ্ছে পিভি ভার্সেস পি প্লট। হ্যাঁ, এবারে টেম্পারেচার ফিক্স করে দিলে পিভি ভার্সেস পি প্লট আর জেড ভার্সেস পি প্লট সেটা একই রকমের দেখতে হবে, সেটা কেমন করে দেখাচ্ছি। আচ্ছা দেখো যে তুমি যদি আইডিয়াল গ্যাস কনসিডার করতে, আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে পিভি বার ইকুয়াল টু আর টি, অর্থাৎ টেম্পারেচার ফিক্স রাখলে তোমার কিন্তু পিভি বারটা হচ্ছে কনস্ট্যান্ট। তার মানে আমি যদি এখানে টেম্পারেচারটা ফিক্স করে দিই তাহলে আইডিয়াল গ্যাসের জন্য এই পি ভারটা এই আর টিতে ফিক্সড হয়ে যাবে এবং এটা একটা লাইন দেবে যেটা প্যারালাল টু পি অ্যাক্সিস, যেটা আমরা ওই এম্পেরিক্যাল গ্যাস একদম প্রথমে শুরুতে এম্পেরিক্যাল গ্যাস লগুলো যখন বলেছিলাম সেখানে সকাল বয়েল স্টটাকে বলার পর এই ধরনের একটা ছবি এঁকেছিলাম যে পি ভি বার ভার্সেস পি প্লট করলে এটা প্যারালাল টু পি অ্যাক্সিস হবে এবং আইডিয়াল গ্যাসের জন্য এটা। কিন্তু বাস্তবে এটা এরকম হয় না। আচ্ছা বাস্তবে কেমন হয়? আচ্ছা এবারে আমি যদি এই প্রেসারটা তোমার বেশ কম প্রেসার রিজিয়নে করি, মানে ভীষণ কম প্রেসারে করছি, হ্যাঁ, তখন এইটা একটা লিনিয়ার প্লট পাওয়া যাবে কিন্তু সেটা অবশ্যই প্যারালাল টু পি অ্যাক্সিস নয়। কিছু কিছু ক্ষেত্রে এরকম টাইপের ছবি দেখতে পাওয়া যাবে আর কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে এরকম টাইপের ছবি দেখতে পাওয়া যাবে। আর এরকম টাইপের ছবি কাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়? মানে মূলত হচ্ছে হাইড্রোজেন, হিলিয়াম, এদের ক্ষেত্রে এরকম দেখতে ছবি। আর বাকি যে সমস্ত গ্যাসগুলো আছে তোমার ধরো অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া এক্সেট্রা, তাদের জন্য এই টাইপের ছবি। এটা দাঁড়াচ্ছে যে হাইড্রোজেন, হিলিয়াম এদের জন্য সামাও পিভি বারটা আইডিয়াল গ্যাসের জন্য যা এক্সপেক্টেড ভ্যালু তার তুলনায় বেশি হয়ে যাচ্ছে এবং প্রেসার বাড়ানোর সাথে জিনিসটা বাড়ছে। আর অন্যান্য যে গ্যাসগুলো আর কি অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া ইত্যাদি, তাদের জন্য হচ্ছে পিভি বারটা পি এর সঙ্গে হচ্ছে লিনিয়ারলি কমছে। এটা কখন না একটা লো প্রেসার রিজিয়নে যখন জিনিসটাকে তুমি দেখছো। আর এবারে এইটা অ্যাকচুয়ালি যদি ওয়াইড রেঞ্জ অফ প্রেসারে দেখো, অর্থাৎ প্রেসারটা খুব কম থেকে অনেকটা বেশি প্রেসার পর্যন্ত যদি তুমি এটাকে ভ্যারি করো তাহলে ছবিটা কি দেখতে হবে? আমি এদিকে আবার প্রেসার প্লট করছি, এটা হচ্ছে ওয়াইড রেঞ্জ অফ প্রেসার। রেঞ্জ অফ প্রেসার দেখা যায় যে লো প্রেসারে যেটা ছবিটা লিনিয়ার দেখতে, সেই লিনিয়ারিটিটা কিন্তু তোমার অ্যাকচুয়ালি ডেভিয়েটেড হয়ে যাচ্ছে। তাহলে পিভি বারটা আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে প্যারালাল টু পি অ্যাক্সিস, কোনটা গিভেন টেম্পারেচারে, টিটাকে তুমি ফিক্স করে দিচ্ছ, কোনটা গিভেন টেম্পারেচারে ওটা প্যারালাল টু পি অ্যাক্সিস হয়ে যাচ্ছে। আচ্ছা এবারে হাইড্রোজেন, হিলিয়ামের ক্ষেত্রে যেটা প্রথমে এই যে লিনিয়ারলি বার ছিল, এই লিনিয়ারিটিটা আস্তে 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 ডিস্ট্রয়েড হয়ে যাচ্ছে এরকম ভাবে, সেটা হচ্ছে হাইড্রোজেন অর হিলিয়াম, তাদের ক্ষেত্রে এরকম দেখতে হচ্ছে। আর অন্যান্য গ্যাসগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রথমে এটা লিনিয়ারলি কম ছিল বটে, কিন্তু একটা সময়ের পরে ওটা কিন্তু আবার বেড়ে গিয়ে সকল যে পিভিআর যে 8টি লাইনটা আইডিয়াল গ্যাসের যে লাইনটা আর কি, সেখান থেকে কিন্তু সে এইরকম ভাবে
ক্রস করে চলে যাচ্ছে। তাহলে প্রথমে দেখো এই যে খুব লো প্রেশার রিজিয়নটা দেখো, যদি জুম করে দেখো তাহলে বাঁ দিকের ছবির মতো দেখতে। আর প্রেশারটা কিন্তু একটা ওয়াইড রেঞ্জ অফ প্রেশারে দেখো, খুব বেশি প্রেশার যদি তুমি নিয়ে নাও আর কি, তাহলে এই অক্সিজেন অর নাইট্রোজেন অর কার্বন ডাইঅক্সাইড অর অ্যামোনিয়া, তাদের ক্ষেত্রে কিন্তু ছবিটা তোমার এই ধরনের দেখতে। তাহলে হাইড্রোজেন হিলিয়ামটাকে বাদ দিলে মোস্ট অফ দ্য কেসে ক্ষেত্রে তুমি দেখতে পাবে যে অ্যামাগার্স কার্ভটা এই ধরনের নেচার, যে পিভিআরটা প্রথমে লো প্রেশারে ওটা প্রথমে কমতে থাকে, ওটা মিনিমামে পৌঁছায়, তারপর সেটা হচ্ছে বাড়তে থাকে। এটা হচ্ছে নর্মাল ছবির নেচারটা। আচ্ছা, এবারে এইটাকেই দেখো তুমি যদি জাস্ট পি ভি বারের বদলে তুমি জেড এর রেসপেক্টে প্লট করো, জেডটা কত, পি ভি বার বাই আরটি, সেটা হচ্ছে জেড। তাহলে ছবির নেচারটা এক্স্যাক্টলি একই রকমের হবে, শুধু এই যে লাইনটা, এইটা হচ্ছে জেড ইকাল টু পিভি বার ইকাল টু আরটিতে না করে ওটা বেসিক্যালি জেড ইকাল টু 1 হবে। এটা হচ্ছে আইডিয়াল গ্যাসের জন্য, ঠিক আছে? এটা বাকিটা অ্যাজ ইউজুয়াল যেমন, এটা লো প্রেশার রিজিয়নে। লো প্রেশার রিজিয়ন এরকম দেখতে। এইটা হচ্ছে হাইড্রোজেন অর হিলিয়াম এদের জন্য। আর এখানে একটা জিনিস বলি, এইখানে কিন্তু তোমার যেটা খেয়াল রাখতে হবে যে এইখানে কিন্তু তোমার টেম্পারেচারটাকে কনস্ট্যান্ট রাখার দরকার পড়ছে না, কারণ জেডটা তো অলরেডি পিভি বাই আরটি হয়ে গেছে, তাহলে এইখানে টেম্পারেচারটা কনস্ট্যান্ট তোমার জাস্ট বলার দরকার পড়বে না। তাহলে এইটা হচ্ছে অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া এক্সেট্রা, তাদের জন্য এই ধরনের ছবিটা দেখতে। আবার এখানেও একই রকমভাবে ওই একই ছবি তোমাকে আরেকবার এঁকে নিতে হবে। যদি প্রেশারটা তুমি প্লট করছো, যদি ওয়াইড রেঞ্জ অফ প্রেশার হয়, ওয়াইড রেঞ্জ অফ প্রেশার, এদিকে তুমি জেডটাকে প্লট করছো, জেড ইকুয়াল টু 1 আইডিয়াল গ্যাসের জন্য, এটা এরকম করে লিনিয়ারিটিটা রেস্টোয়ার্ড হয়ে গেল হাইড্রোজেন বা হিলিয়ামের জন্য, আর বাকিদের ক্ষেত্রে এরকম ভাবে কমে তোমার এইরকম ভাবে বাড়তে থাকলো, ঠিক আছে? এটা হচ্ছে তোমার অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া এক্সেট্রা, তাদের জন্য এই ধরনের সুবিধা। তাহলে তুমি পিভি বার ভার্সেস পি প্লট বা জেড ভার্সেস পি প্লট, এই সমস্ত প্লটগুলি হচ্ছে তোমার সকল অ্যামাগার্স কার্ভ। আচ্ছা, এই অ্যামাগার্স কার্ভে আমি জেড ভার্সেস পি প্লটটা আর একটা কেস একটুখানি দেখতে চাইছি। মানে আমি আগে যে ছবিগুলো আঁকছিলাম, সে আগের ছবিগুলোতে দেখো এইখানে আমি বললাম এখানে টেম্পারেচার আমার উল্লেখ করার দরকার নেই, কিন্তু সেটাও আবার ঠিক না। এটা কিন্তু টেম্পারেচারটাকে ফিক্স রেখেই ছবিটা, কারণ টেম্পারেচারটা পাল্টালে ছবিটা কেমন হতে পারে, আমি তো একটা লাইন জাস্ট এনেছি, টেম্পারেচারটা পাল্টালে কেমন ছবিটা হতে পারে একটুখানি দেখে নিতে হবে। যে দেখো যে যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে কোনো একটা গিভেন প্রেসারে যত তুমি টেম্পারেচার বাড়াবে, গ্যাসটা কিন্তু তত তোমার আইডিয়ালি বিহেভ করতে চাইবে। আমি জানি যে টেম্পারেচার বাড়ালে প্রেসার কমালে গ্যাসটা আইডিয়ালি বিহেভ করে। এবার যদি আমি কোনো একটা গিভেন প্রেসার ফিক্স করে দিই, তার টেম্পারেচার বাড়ালে কিন্তু গ্যাসটা তত আইডিয়ালি বিহেভ করতে চাইবে। সেই জন্য আর একটা ছবি একটু ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে জেড ভার্সেস পি প্লট। একটা পার্টিকুলার টেম্পারেচার না করে তুমি যদি একাধিক টেম্পারেচারে করো, তাহলে ছবিটা কেমন দেখতে হবে। তাহলে দেখো আমি জেড ভার্সেস পি প্লটই করছি এইটা। আর ওই একটা টিপিক্যাল কেস, যে মানে হাইড্রোজেন হিলিয়ামটাকে বাদ দিয়ে যে বাকি কেসগুলো আর কি, সেরকম একটা কেস আমি কনসিডার করছি। ধরো অ্যাজ ফর এক্সাম্পল কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে আমি দেখছি, কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে এইটা হচ্ছে আইডিয়াল গ্যাসের জন্য, যেখানে জেডটা হচ্ছে যে কোনো টেম্পারেচারই 1। এবারে ধরো কোনো একটা পার্টিকুলার টেম্পারেচারে ছবির নেচারটা কেমন দেখতে, এই ধরনের দেখতে, তাই না? এটা ধরে নাও তোমার সকল T1 টেম্পারেচার। আর এবারে আমি যদি টেম্পারেচারটা বাড়াই, তাহলে ছবির নেচারটা কেমন হওয়া উচিত না, সেটা মোরাললেস মানে সেটা আস্তে আস্তে আইডিয়ালি বিহেভ করতে চাইবে। আচ্ছা, আইডিয়ালি যদি বিহেভ করতে চায়, তাহলে এই যে জেড ইকুয়াল টু 1 এ যেটা পি অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল যে লাইনটা, সেই লাইনের দিকে সে আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করবে। তার মানে এটা দেখো যে আমি টেম্পারেচার যখন বাড়াচ্ছি, যেটা এই যেটা অনেকটা নিচে নেমে গিয়েছিল সেটা তখন উপরে উঠে যেতে থাকলো, আর যেটা অনেকটা উপরে উঠে গিয়েছিল সেটা অনেকটা নিচে নামতে থাকলো। তাহলে ওভারঅল ছবিটা দেখো তখন এরকম দেখতে হচ্ছে।
এরকম একটা ছবি দেখতে হলো, এটা T2 তে, যেখানে কি হচ্ছে না T2 টা বেসিক্যালি তোমার গ্রেটার দ্যান T1। তাহলে এইভাবে করতে 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 যদি তুমি এমন একটা টেম্পারেচারে নিয়ে যাও জিনিসটাকে, যখন ছবির নেচারটা ধরো মোরাললেস এরকম দেখতে হয়ে গেছে, তো এরকম দেখতে হয়ে গেছে, এই যে টেম্পারেচারটা এটাকে আমি বলছি টিবি বলছি, এই জন্য টিবিটা এটাকে বলা হচ্ছে তোমার বয়েল টেম্পারেচার। এটা হচ্ছে বয়েল টেম্পারেচার, ঠিক আছে। আর বয়েল টেম্পারেচারটা কি তুমি একটু খেয়াল করে দেখো, যে যখন প্রেসারটা খুব কম তখন কিন্তু জেডটা প্যারালাল টু পি অ্যাক্সিস হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে যখন প্রেসারটা বেশ কম তখন জেডটা প্যারালাল টু পি অ্যাক্সিস হয়ে যাচ্ছে অ্যাট দ্য বয়েল টেম্পারেচার। তাহলে কি হচ্ছে না, যেটা দাঁড়াচ্ছে যে বয়েল টেম্পারেচারটা তুমি কিভাবে বের করবে, তাহলে তাহলে কন্ডিশন টু ফাইন্ড বয়েল টেম্পারেচার সেটা কি না, জেড এর ভেরিয়েশন দেখছো উইথ রেসপেক্ট টু তুমি প্রেসার, যখন কিনা টিটা তোমার টিভির সঙ্গে সমান হয়ে যাচ্ছে তখন এইটা অ্যাকচুয়ালি প্যারালাল টু পিক্স হয়ে যাচ্ছে অবশ্যই একটা লিমিটে, যখন প্রেসারটা হচ্ছে তোমার টেন্স টু জিরো। তাহলে লিমিট পি টেন্স টু জিরো, ডেল জেড বাই ডেল পি আর টি ইকুয়াল টু টিবি যেখানে জিরো হয়ে যায়, সেইটা কিন্তু তোমার সকল বয়েল টেম্পারেচার দেয়। অথবা অল্টারনেটিভলি আমি যে ছবিটা আঁকলাম না, যদি প্রেসারটা টেন্স টু জিরো হয়ে যেত তাহলে ডেল পি ভি বার বা পিভি বললেও হবে বাই ডেল পি অ্যাট টি ইকুয়াল টু টিবি, সেটা জিরো হয়ে যেত। যে কোনো একটা জায়গা থেকে শুরু করতে পারো, মানে জেড তার ডেরিভেটিভ করছে উইথ রেসপেক্ট টু প্রেসার, যখন প্রেসার টেন্স টু জিরো সেটা জিরো করে সেখান থেকে যে টেম্পারেচারটা পাবে সেটা বয়েল টেম্পারেচার, অথবা জেড না করে এটা পিভি বার দিয়ে করলেও তোমার একই সিচুয়েশনটা দেখতে পাবে। তাহলে এখান থেকে কিন্তু তুমি দেখো বয়েল টেম্পারেচারটা পেয়ে গেলে। তাহলে বয়েল টেম্পারেচার হচ্ছে অ্যাকচুয়ালি একটা টেম্পারেচার, যে টেম্পারেচারে গ্যাসটা মোরলেস আইডিয়ালি বিহেভ করবে পার্টিকুলারলি যখন প্রেসারটা টেন্স টু জিরো। আর প্রেসারটা কিন্তু অনেকটা বড় হয়ে যায় ইভেন অ্যাট বয়েল টেম্পারেচার, সে কিন্তু ডেভিয়েটেড হয়ে যাচ্ছে ফ্রম আইডিয়ালিটি। মানে এটা তোমার অল, যে কোনো একটা নন আইডিয়াল গ্যাস অল প্রেসার রিজিয়ানে সেটা একদম আইডিয়ালি একদম মানে আইডিয়াল গ্যাসের মতো হয়ে যাবে, সেটা কিন্তু হবে না। এখন মানে বয়েল টেম্পারেচার হয়তো নন আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে, আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে বয়েল টেম্পারেচার গ্যাস সিম্পলি কোনো মানে নেই, ঠিক আছে। তো একটা নন আইডিয়াল গ্যাস সে মোরাললেস আইডিয়ালি বিহেভ করতে, অর্থাৎ জেড ভার্সেস পি প্লটটা বা পি ভিভার ভার্সেস পি প্লটটা প্যারালাল টু পি অ্যাক্সিস হয়ে যাবে তখনই, যখন কিন্তু প্রেসারটা ভীষণ 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 কম আর কি। তাহলে দিস ইজ দ্য কন্ডিশন টু ফাইন্ড দ্য বয়েল টেম্পারেচার। পরে দেখবো যখন ভ্যান ডার ওয়াল ইকুয়েশন অফ স্টেট নিয়ে কথাবার্তা বলবো, সেখানে কিন্তু এই কন্ডিশনটাকে সেট করেই তোমাকে বয়েল টেম্পারেচারটাকে বের করতে হবে, ঠিক আছে। এইটা একটা জায়গা যেটা তোমাকে ভীষণ ইম্পর্টেন্ট, তোমাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। এটা মানে এখানে আসলে যদি তুমি সকল মানে আমি এইখানে এই কেন জেড ভার্সেস পি প্লট দিয়ে এই কনসেপ্টটাকে দেখালাম, জেড ভার্সেস পি প্লট যদি না নিতে না, তাহলে বিভিন্ন টেম্পারেচারে যদি কেউ মানে এই 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 ছবিটাকে আঁকার চেষ্টা করে, তাহলে পি ভি বার ভার্সেস তুমি পি প্লটটাকে করছো, এটা খেয়াল করো যে যখন তোমার ধরো এই টেম্পারেচারটা বেশ কম, হ্যাঁ, এইটা একটা আইডিয়াল গ্যাসের জন্য করসপন্ডিং ছবিটা, এটা আইডিয়াল গ্যাসের জন্য ছবিটা, কখন যখন টেম্পারেচারটা তোমার ধরে নাও T1, তাহলে R T1, তাহলে তখন যখন টেম্পারেচারটা T1 তখন পিভিটা হবে R T1, সেটা হচ্ছে আইডিয়াল গ্যাসের জন্য, তখন কার্বন ডাইঅক্সাইডের ছবিটা এরকম হবে। আর এবার আমি অন্য একটা টেম্পারেচারে দেখছি, তখন কিন্তু এইটা হয়ে যাচ্ছে R T2, যেখানে T2টা গ্রেটার দেন T1, তখন ছবিটা কি হবে না, ছবিটা হচ্ছে মানে এইটা যতটা ডেভিয়েটেড তার থেকে কম ডেভিয়েটেড হয়ে গেছে। তাহলে এরকম ভাবে তুমি একটা সময়ের পরে যদি এরকম একটা পার্টিকুলার টেম্পারেচারে চলে যাও যেখানে ধরো এটা আইডিয়াল গ্যাস, আমি একদমই তোমার বয়েল টেম্পারেচারে গিয়ে পৌঁছাচ্ছি, তখন যে ছবিটা এই ধরনের দেখতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে বয়েল টেম্পারেচার। তাহলে যদি কেউ পিভি ভার্সেস পি প্লটটা আঁকে তাহলে কিন্তু তাকে এইরকম ভাবে একটা কমপ্লিকেটেড ছবি তোমায় আঁকতে হচ্ছে আর কি। সেখানে আমি জেড ভার্সেস পি প্লট দিয়ে পুরো জিনিসটাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তাহলে ফিজিক্যাল লজিকটা হচ্ছে এই যে কোনো একটা গিভেন প্রেসারে যদি টেম্পারেচার বাড়ানো হয় সে তত আইডিয়ালি বিহেভ করার চেষ্টা করবে, অর্থাৎ কিনা যে লাইনটা আমি আঁকছি পিভি ভার্সেস পি প্লটটা, সেই প্লটটা কিন্তু আস্তে 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 আইডিয়াল গ্যাসের যে লাইনটা প্যারালাল টু পি অ্যাক্সিস সেই লাইনের দিকে আসার চেষ্টা করবে। তাহলে এখানে অনেকটা নেগেটিভ হয়ে গেছে, সেটা বেড়ে গিয়ে
এই ওয়ানের দিকে যাওয়ার চেষ্টা করলো, বা এখানে জেডটা অনেকটা পজিটিভ হয়ে গেছে, সেটা কমে গিয়ে হচ্ছে আইডিয়াল বা জেড ইকুয়াল টু 1 হওয়ার চেষ্টা করছে আর কি। সেখান থেকে তুমি ছবির নেচারটাকে বুঝতে পারছো। ঠিক আছে, তাহলে বোঝা গেল যে অ্যামাগার্স কার্ভ সে মানে জেড ভার্সেস পি প্লট বা পিভি বার ভার্সেস পি প্লট আর কি, সেটা কেমন করে এলো। ঠিক আছে তো জিনিসটা? হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো একটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট, যে তোমার যে কোনো একটা নন আইডিয়াল গ্যাস, যে কোনো নন আইডিয়াল গ্যাস, তার জন্য তুমি একটা ইকুয়েশন অফ স্টেট কেমন করে লিখতে পারতে পারো আর কি। হ্যাঁ, সেই ইকুয়েশনটা অনেক সময় ভিরিয়াল ইকুয়েশন বা ক্যামারলিং ওন ইকুয়েশন বলে। সেইটা কেমন দেখতে হতে পারে? ভিরিয়াল ইকুয়েশন অফ স্টেট, অর এটা অনেক সময় ক্যামারলিং ওনস ইকুয়েশন অফ স্টেট। হ্যাঁ, ভিরিয়াল ইকুয়েশন অফ স্টেট বা ক্যামারলিং ওনস ইকুয়েশন অফ স্টেট, এইটা একটুখানি দেখে নেওয়া দরকার। আচ্ছা, সেটা হচ্ছে দেখো, যদি আইডিয়াল গ্যাস তুমি নাও, আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে তুমি ইকুয়েশন অফ স্টেটটা কি দেখতে না, তাহলে 1 মোলের জন্যই বলছি পি ভি বার ইকুয়াল টু তোমার আরটি, এই ধরনের দেখতে। আচ্ছা, এবারে যদি কোনো একটা নন আইডিয়াল গ্যাস তুমি নাও, নন আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে হচ্ছে এই পি ভি বারটা আরটি কমন নিয়ে নিলে, তখন যদি তোমার 1 পর্যন্ত থাকতে থাকে সেটা আইডিয়াল গ্যাসের মতো। এবার তার উপরে কি হচ্ছে না, বেশ কিছু কারেকশনস আসবে, মানে নন আইডিয়াল গ্যাস তো আর আইডিয়ালি বিহেভ করছে না, তা পিভি বার ইকুয়াল টু আরটি সেটা কনস্ট্যান্ট নয়, তাহলে পিভি মানে এটা মানে অর তুমি লিখতে পারো, অরটা হচ্ছে জেডটা তোমার বেসিক্যালি 1, কারণ পিভি বার বাই আরটি হচ্ছে জেড ইকুয়াল টু 1। তাহলে এবারে এই যখন নন আইডিয়াল গ্যাস হবে পিভি আরটা সেটা আরটি নয়, তার সঙ্গে বেশ কিছু কিছু কারেকশন আছে। এবারে কারেকশনটাকে দু রকম ভাবে লেখা যেতে পারে। একটা হচ্ছে এই ধরনের ভাবে লিখতে পারো, পি বাই ভি বার প্লাস সি বাই ভি বার স্কোয়ার প্লাস ডি বাই ভি বার কিউব প্লাস ডট 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 ডট, এরকম ভাবে লিখতে পারো। অথবা তুমি এইটাকে এই আরটিটাকে এখানে নিয়ে চলে আসতে পারো, তাহলে জেড ইকুয়াল টু এই ধরনের 1 প্লাস বি বাই ভি বার প্লাস সি বাই ভি বার স্কোয়ার প্লাস ডি বাই ভি বার কিউব প্লাস ডট 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 ডট। তাহলে এই যে ফর্মটা, এটাই বেসিক্যালি ভিরিয়াল ইকুয়েশনের ফর্ম, যেখানে বিটাকে বলা হয় সেকেন্ড ভিরিয়াল কোফিসিয়েন্ট, সিটা হচ্ছে তোমার থার্ড ভিরিয়াল কোফিসিয়েন্ট, ডিটা হচ্ছে তোমার ফোর্থ ভিরিয়াল কোফিসিয়েন্ট, এক্সেট্রা এইটা। আর ইউজুয়ালি যেটা দেখতে হয় যে বিটা সি এর থেকে বড় হয়, সিটা আবার ডি এর থেকে বড় হয়, ইত্যাদি ইত্যাদি। এবং অবশ্যই একটা হচ্ছে আবার ওর সঙ্গে অনেক অনেক বেশি। একটা বেসিক্যালি এখানে এই ইকুয়েশনে একটা হচ্ছে ফার্স্ট ভিরিয়াল কোফিসিয়েন্টের রোলটা প্লে করছে। তাহলে এই যে ইকুয়েশনের ফর্মটা, সেটাই হচ্ছে ক্যামারলিং ওনস ইকুয়েশন অফ স্টেট বা ভিরিয়াল ইকুয়েশন অফ স্টেট। এটা অবভিয়াসলি এই যে ইকুয়েশনটাকে তুমি ভলিউমের টার্মসে না লিখে তুমি প্রেসারের টার্মসেও চাইলে কিন্তু লিখতে পারো। আচ্ছা, প্রেসারের টার্মসে লেখা মানে কেমন বলতে চাইছি, দেখো যে তুমি জানো যেটা সেটা হচ্ছে যে যে ফর নন আইডিয়াল গ্যাস জেড যেহেতু বাই ডেফিনেশন পি ভি বার বাই আরটি, তো সেখান থেকে ভি বারের জায়গায় তুমি লিখে দিতে পারো জেড আরটি বাই পি। মানে আইডিয়াল গ্যাসের জন্য জেডটা 1 হয়ে যেত, আর নন আইডিয়াল গ্যাসের জন্য জেড যেভাবে ডিফাইন করেছে পি ভি বার ইকুয়াল টু আরটি, ভি বারের জায়গায় তুমি চাইলে যে জেড আরটি বাই পি তুমি লিখে দিতে পারছো। লিখে দিলে দেখো, তাহলে দেন সকল এই যে পিভি বারের যে এক্সপ্রেশনটা আর কি, পিভি বার যেমন আরটি ছিল তার সঙ্গে কি হচ্ছে 1 হলো, প্লাস দেখো এই বি আর ভি বারের জায়গায় যদি জেড আরটি বাই পি বসি, তাহলে বি পি বাই জেড আরটি হলো। তারপর একটা দেখো সি, ভি বারের স্কোয়ারের জায়গায় তুমি কি বসাবে না, বেসিক্যালি এই পি স্কোয়ার বাই জেড স্কোয়ার আর স্কোয়ার টি স্কোয়ার প্লাস ডি পি কিউব বাই জেড কিউব আর কিউব টি কিউব প্লাস ডট 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 ডট। এইটা আবার এইটাকে এক কাজ করো, এইটাকে এইরকম ভাবে লেখো, পি ভি বার ইকুয়াল টু আরটি ইন্টু 1 প্লাস ধরে নাও বি প্রাইম, ধরে নাও এটা হচ্ছে তোমার বি প্রাইম পি প্লাস সি প্রাইম পি স্কোয়ার
প্লাস ডি প্রাইম পি কিউব প্লাস ডট 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 এইরকম ভাবে তুমি লিখতে পারো। তার মানে সকল যে ভিরিয়াল ইকুয়েশনটা সেইটা ভলিউমের এক্সপানশন হিসেবেও লিখতে পারা যায়, মানে 1/v এর এক্সপানশন হিসেবেও লিখতে পারা যায়, অথবা চাইলে তুমি ওটাকে প্রেসারের এক্সপানশন হিসেবেও লিখতে পারো। এবারে এই প্রেসারের এক্সপানশন হিসেবে যখন লিখছো তখন যে ভিরিয়াল কোফিসিয়েন্টগুলো আর ভলিউমের এক্সপানশন লিখলে তখন যে ভিরিয়াল কোফিসিয়েন্টগুলো তাদের মধ্যে সম্পর্কটা তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ। যে এইখানে যেটা পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে যে বি, এই যে বি প্রাইমটা সেটা বেসিক্যালি বি বাই জেড আর টি। এখানে দেখো এই যে বি বাই জেড আর টি এখানে বি প্রাইম লিখেছে, তাহলে বি প্রাইমটা যে বি বাই জেড আর টি, বা সি প্রাইমটা হচ্ছে সি বাই জেড স্কোয়ার আর স্কোয়ার টি স্কোয়ার, বা ডি প্রাইমটা হচ্ছে ডি বাই জেড কিউব আর কিউব টি কিউব। আর এখানে একটা জিনিস বলে নিই যে যদি তোমার টেম্পারেচারটা খুব কম বা প্রেশারটা খুব বেশি না হয়, তাহলে জেডটা মোরালেস একের খুব কাছাকাছি হয় বলে অনেক সময়ই হয়তো দেখবে এরকম বলা থাকে যে বি প্রাইমটা বেসিক্যালি বি বাই আর টি বলে দেওয়া থাকছে, জেড আর বলছে না, বা সি প্রাইমটি হচ্ছে সি বাই আর স্কোয়ার টি স্কোয়ার বলছে, বা ডি প্রাইমটি হচ্ছে ডি বাই আর কিউব টি কিউব বলছে। এখানে সে অ্যাজিউম করে নিচ্ছে যে এমন একটা গিভেন টেম্পারেচার প্রেশার যেখানে জেডটা একের খুব কাছাকাছি, হ্যাঁ, তখন সেটাকে করতে পারে। কিন্তু আদারওয়াইজ এটা এইরকমভাবেই লেখা উচিত যে প্রেশারের যে ভিরিয়াল ইকুয়েশন ফর্মে যদি তুমি লেখো তাহলে যে ভিরিয়াল কোএফিসিয়েন্টগুলো আর 1/v এর যদি করসপন্ডিং এক্সপানশন হিসেবে লেখো তখন যে ভিরিয়াল কোএফিসিয়েন্টগুলো সেইটা কিন্তু এইরকম ভাবে রিলেটেড। ঠিক আছে, তাহলে ভিরিয়াল ইকুয়েশন বা ক্যামারলিং ওন ইকুয়েশন সেটা তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ। এবং যেটা কথা সেটা হচ্ছে দেখো এই ইকুয়েশন থেকে যদি প্রেশারটা খুব কোনো একটা গিভেন টেম্পারেচারে প্রেশার যদি বেশ কম হয় তাহলে গ্যাসটা আইডিয়ালি বিহেভ করার কথা, তখন পি প্রাইম পি সি প্রাইম পি স্কোয়ার ডি প্রাইম পি কিউ এই কাজগুলো তুমি এগুলোকে তুমি বাদ দিয়ে দেবে, বাদ দিয়ে তুমি পি ভি আর ইকাল টু আর টিটা পেয়ে যাবে। বা এখানে তাই যখন প্রেশারটা বেশ কম হয়ে যাচ্ছে মানে বেসিক্যালি মোলার ভলিউমটা প্রচন্ড বেশি হয়ে যাচ্ছে, তখন 1/v বার বা 1/v বার স্কোয়ার বা 1/v বার কিউব কন্টেনিং টার্মগুলো তুমি জাস্ট ইগনোর করতে পারবে, তখন সেটা আইডিয়ালি পিভি আর ইকাল টু আর টিতে তুমি জাস্ট পৌঁছে যেতে পারবে। তাহলে এইটা একটা জায়গা যে জায়গাটা তোমার ভীষণ দরকার আছে। ঠিক আছে, স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। আরে শোনা যাচ্ছে রে কথা আমার? হ্যাঁ স্যার, এখন যাচ্ছে। হ্যাঁ স্যার এবার যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে মানে কত দূর শুনতে পাসনি? মানে যা বলেছি শুনেছিস তো নাকি? হ্যাঁ স্যার। হ্যাঁ, যেটা বলছি যে যেটা হচ্ছে আমি এর যে জেনারেল কমেন্টগুলোকে করলাম সেটা একটা যে কোনো একটা নন আইডিয়াল গ্যাসের জন্য একটা জেনারেল কমেন্ট, অ্যান্ড্রুজ কার্ভ, অ্যামাগাস কার্ভ, তারপর কম্প্রেসিভিটি ফ্যাক্টর, হ্যাঁ, ভিরিয়াল ইকুয়েশন বা ক্যামারলিঙ্গন ইকুয়েশন অফ স্টেট ইত্যাদি ইত্যাদি, প্রিন্সিপাল অফ কন্টিনিউটিস অফ স্টেটস ইত্যাদি আর কি। এবারে যেটা কথা হচ্ছে নন আইডিয়াল গ্যাসগুলো তারা তো পিভি ইকুয়াল টু এনআরটি ইকুয়েশন অফ স্টেটটা ওবে করে না, বা কাইনেটিক থিওরি অফ গ্যাসের যে বেসিক অ্যাজাম্পশনসগুলো সেগুলো সে মানে না। তাহলে বাস্তবে গ্যাসগুলো কি টাইপের ইকুয়েশন অফ স্টেট অ্যাকচুয়ালি ফলো করবে সেইটা বিভিন্ন রকমের ইকুয়েশন অফ স্টেট জাস্ট সাজেস্ট করা হয়েছে। মানে হিউজ প্রায় অন্তত 70টার মতো পপুলার ওরকম ইকুয়েশন অফ স্টেটস আছে। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ভ্যান ডর ওয়াল ইকুয়েশন অফ স্টেট, যেটা মোস্ট পপুলার। এছাড়া ডাইটেরিস ইকুয়েশন অফ স্টেট বা বার্থলার ইকুয়েশন অফ স্টেট বা সাবোস ইকুয়েশন অফ স্টেট, আরও অনেক রকমের ইকুয়েশন অফ স্টেট জাস্ট ছিল। তাহলে আমরা এই ভ্যান ডর ওয়ালস ইকুয়েশন অফ স্টেট সেইটা নিয়ে গেছে একটু কথাবার্তা বলবো। ভ্যান ডর ওয়ালস ইকুয়েশন অফ স্টেট, এইটা নিয়ে জাস্ট কিছু কথাবার্তা আমাদের বলতে হবে। আচ্ছা দেখো, যেটা কথা হচ্ছে যে মানে ভ্যান ডর ওয়াল ইকুয়েশন অফ স্টেট আমি প্রথমেই লিখে নিচ্ছি। মানে যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে
আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে পি ভি বারটা হচ্ছে আরটি বা পিভি ইকুয়াল টু এনআরটি, এইটা হচ্ছে ইকুয়েশন অফ স্টেট। আচ্ছা, এবার একটা নন আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে এটা প্রথম কথা যে প্রেশারটা কিছুটা কারেক্টেড হবে, ভলিউমটা হচ্ছে কারেক্টেড হবে। এবারে কেন প্রেশার এবং ভলিউম দুটো কি কারেক্ট করতে হচ্ছে? কারণ এই যে কাইনেটিক থিওরি অফ গ্যাসের যে বেসিক অ্যাজাম্পশনস গুলো ছিল, সেই অ্যাজাম্পশনস গুলোর মধ্যে অন্তত দুটো অ্যাজাম্পশন এখানে ডিসকার্ড করা হচ্ছে। একটা হচ্ছে যে, যেটা আমি একদম শুরুতে বলেছি, যে আইডিয়াল গ্যাস মলিকুল তাদের মধ্যে কোনো ইন্টারমলিকুলার ইন্টারাকশনস নেই ধরে নেওয়া হচ্ছিল, কিন্তু বাস্তবে গ্যাস মলিকুলগুলোর মধ্যে ইন্টারমলিকুলার ইন্টারাকশনস আছে। আর ইন্টারমলিকুলার অ্যাট্রাকশনটাকে যদি তুমি ইনকর্পোরেট করো, তাহলে প্রেশারটা যাচ্ছিল সেই প্রেশারটা মডিফাইড হয়ে যাবে, সেটা একটা জায়গা। আর একটা হচ্ছে যে আইডিয়াল গ্যাসের ইকুয়েশন অফ স্টেটে কোনো একটা গ্যাস সে কতখানি ভলিউম অকুপাই করে না, কন্টেনারের পুরো ভলিউমটা সে অকুপাই করতে পারে। কিন্তু নন আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে গ্যাস মলিকুলগুলো ফাইনাইট ভলিউম থেকে যাওয়ার জন্য টোটাল কন্টেনারের পুরো ভলিউমটা সে অকুপাই করতে পারছে না। তার ক্ষেত্রে অকুপাইড যে ভলিউমটা বা ফ্রি ভলিউম, যে জায়গার মধ্যে সে ঘুরে বেড়াতে পারে, সেটা আমার টোটাল ভলিউমের থেকে বেশ কিছুটা কম হবে। সেটাই সেখানে প্রেশারে একটা কারেকশন চলে এলো, ভলিউমে একটা কারেকশন চলে গেলো। সেই জন্য এটাই যখন আইডিয়াল গ্যাস থেকে তুমি ভ্যান ডর ওয়াল গ্যাসে এলে, ভ্যান ডর ওয়াল গ্যাসে এলে তখন এই ইকুয়েশনটা পাল্টে গেলে এইরকম হবে, পি প্লাস এ বাই ভি বার স্কোয়ার ইন্টু ভি বার মাইনাস বি ইকুয়াল টু আর টি, অথবা পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস এন বি ইকুয়াল টু তোমার এন আর টি। এটা তাহলে ভ্যান ডর ওয়াল গ্যাসের ইকুয়েশন অফ স্টেটে এইরকম ভাবে পাল্টে গেল, পি প্লাস এ বাই ভি বার স্কোয়ার ইন্টু ভি বাই মাইনাস বি ইকুয়াল টু আর টি, অথবা তুমি যদি এটা মোলার ভলিউমের ফর্মে না লেখো, ওভারঅল ভলিউমের টার্মসে লেখো, তাহলে যে পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস এন বি ইকুয়াল টু এন আর টি। এটা আচ্ছা, এইখানে এই যে এ আর বি, এদেরকে বলা হচ্ছে ভ্যান ডর ওয়ালস কনস্ট্যান্ট। ভ্যান ডর ওয়াল কনস্ট্যান্ট। আচ্ছা, তার মধ্যে এ কি করে না, এ হচ্ছে ইজ এ মেজার অফ ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন। তাহলে এইটা হচ্ছে এ ইজ এ মেজার অফ ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন। এটা ইজ এ মেজার অফ ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন। আর বিটা হচ্ছে ইজ এ মেজার অফ ইন্টারমলিকুলার রিপালশন অ্যান্ড ফাইনাইট ভলিউম। তাহলে এ তার মধ্যে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন আছে, আর বি এর মধ্যে ইন্টারমলিকুলার রিপালশন আছে এবং ফাইনাইট ভলিউম আছে। আচ্ছা, এবারে তুমি যদি ইউনিট অফ এটাকে দেখো, ইউনিট অফ এটা হচ্ছে যদি এইখানে এই পি এর ইউনিট আর এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার তাদের ইউনিট সমান হবে বলে, এর ইউনিটটা টিপিক্যাল ইউনিট হচ্ছে অ্যাটমসফিয়ার লিটার স্কোয়ার ইন্টু মোল টু দি পাওয়ার মাইনাস 2। এখান থেকে যদি তুমি দেখো, এটা হচ্ছে অ্যাটমসফিয়ার লিটার স্কোয়ার ইন্টু মোল টু দি পাওয়ার মাইনাস 2 এটা। আর ইউনিট অফ বি যদি তুমি দেখো, তাহলে এখান থেকে দেখো বিটা হচ্ছে ভি বাই এন হবে, এটা বেসিক্যালি লিটার পার মোল হয়ে যাবে। হ্যাঁ, মানে কিছু বলতে চাইছো কেউ কি? হ্যালো হ্যালো, কারো মাইক্রোফোন কি অন হয়ে গেল? হ্যাঁ, সবাই শুনতে পাওয়া যাচ্ছে তো, শুনতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার শোনায়। আচ্ছা আচ্ছা, এবারে দেখো এর যদি তুমি ডাইমেনশন দেখো, ডাইমেনশন, আচ্ছা ডাইমেনশনটা একটু খেয়াল করো, যেটা হচ্ছে প্রেসার, মানে আমি এটাখানি ধীরে ধীরে করছি, যে এই অ্যাটমসফিয়ার মানে বেসিক্যালি তোমার মানে প্রেসারের ডাইমেনশন যদি তুমি করো, প্রেসার দেখো, প্রেসার মানে ফোর্স পার ইউনিট এরিয়া। তাহলে ফোর্স পার ইউনিট এরিয়া, ফোর্স হচ্ছে মাস ইন্টু অ্যাক্সিলারেশন ডিভাইডেড বাই হচ্ছে তোমার এল স্কোয়ার, এইটা। প্রেসারের ডাইমেনশন হচ্ছে এম এল টু দি পাওয়ার মাইনাস 1 টি টু দি পাওয়ার মাইনাস 2, এটা হতো। আর এবারে এখানে তোমার লিটার স্কোয়ার, লিটার মানে হচ্ছে তোমার বেসিক্যালি লেন্থের কিউব, তার স্কোয়ার মানে এটা লেন্থ টু দি পাওয়ার 6 হয়ে গেল এইটা, এটা। আর মোল টু দি পাওয়ার মাইনাস 2, মোলটাকে তোমার ডাইমেনশনে যখন যাবে সেটা এন দিয়ে লিখতে হয়, তাহলে এন টু দি পাওয়ার মাইনাস 2। এটা কেমন দাঁড়াচ্ছে তাহলে? এম
L টু দি পাওয়ার 5 T টু দি পাওয়ার -2 আর মোল টু দি পাওয়ার -2 মানে N টু দি পাওয়ার -2 এইটা, এটা তোমার ডাইমেনশনটা। মানে এটা, আর এর ডাইমেনশনটা কি হবে, বি এর ডাইমেনশনটা কি হবে, ডাইমেনশন মোল পার লিটার, মানে লিটার পার মোল, লিটার মানে হচ্ছে লিটার টু মানে লেন্থ তার কিউব হয়ে যাচ্ছে ইন্টু N টু দি পাওয়ার -1। আসলে আমাদের ফার্স্ট ভলিউমে আগে আমরা এটা জানতাম না, মানে আমি পুরনো বই থেকে ফলো করে লিখেছিলাম, কিন্তু যখন তোমার তখন মানে মানে এসআই মানে আইপ্যাক কনভেনশনে যখন ডাইমেনশন তুমি রিপ্রেজেন্ট করবে না, ডাইমেনশনে ওই মোলটা ডাইমেনশনে কিন্তু এন দিয়ে এক্সপ্রেস করতে হয়। যেমন ধরো তোমার কারেন্টটা অ্যাম্পিয়ার, সেটা কিন্তু ডাইমেনশনে আই দিয়ে এক্সপ্রেস করতে হয়। বা ধরো টেম্পারেচার মানে কেলভিন, যেখানে তুমি ইউনিট যখন লিখবে কেলভিনটা ক্যাপিটাল কে দিয়ে লিখবে, কিন্তু ওটা যখন ডাইমেনশনে যাবে সেটাকে তোমার থিটা দিয়ে এক্সপ্রেস করতে হয় আর কি। তো সেইগুলো একটুখানি সুইটেবলি, মানে পরের এডিশনে আমি পাল্টে দিয়েছি ওগুলো, সেইগুলোকে একটুখানি দেখে নেবে। এটা বইয়ে এগুলো একটুখানি ভুল আছে আর কি। হ্যাঁ, মানে তোমার ইউনিটের ক্ষেত্রে ঠিক আছে, আর ডাইমেনশনের নতুন যে কনভেনশন, যেটা আগের কনভেনশন থেকে পাল্টে গেছে, যে ডাইমেনশনাল ফর্মুলা যখন তুমি লিখছো, মানে ডাইমেনশন মানে এখানে ডাইমেনশনাল ফর্মুলা আর কি, মানে ডাইমেনশন বলে তো ঠিক না, ডাইমেনশনের উপরে পাওয়ারগুলো, মানে যেটা ডাইমেনশন বলছে সেটা বেসিক্যালি ডাইমেনশনাল ফর্মুলা এটা, বা এখানেও তাই, এটা হচ্ছে ডাইমেনশনাল ফর্মুলা। হুম, এটা বাট আমি তো মানে ডাইমেনশন নিয়ে তো আজকে ক্লাস নিয়েছিলাম, এই জ্যামের ক্লাসে, ফার্স্ট ক্লাস যেটা, ফার্স্ট না সেকেন্ড ক্লাস যেটা, মানে ইন্ট্রোডাকশন, তারপরে ছিল ডাইমেনশনের ক্লাস, সেখানে কিন্তু এটা আমি ভালো করে উল্লেখ করেছি আর কি। সেটা তাহলে এআরবি তার ইউনিট এবং ডাইমেনশন, সেটা তুমি দেখে নিচ্ছ, এআরবি ফিজিক্যালি কি মানে করে সেটা তুমি দেখে নিচ্ছ। আচ্ছা, এর এক্সপ্রেশনটা মনে রাখার দরকার নেই, কিন্তু বি এর এক্সপ্রেশনটা মনে রাখার দরকার পড়ে। এই যে বিটা, সেটা হয় হচ্ছে তোমার 4 ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার ইন্টু ভলিউম অফ এ সিঙ্গেল মলিকুল। এইটাকে আমি ধরো স্মল ভি দিয়ে এক্সপ্রেস করছি, যেখানে ভিটা হচ্ছে তোমার ভলিউম অফ এ সিঙ্গেল মলিকুল। সেটাকে তুমি এইরকম ভাবে লিখতে পারো 4/3 পাই আর কিউব, যেখানে আরটা হচ্ছে তোমার রেডিয়াস অফ দ্য অ্যাটম আর মলিকুল। আরটা হচ্ছে তোমার বেসিক্যালি রেডিয়াস অফ দ্য অ্যাটম অর মলিকুল। আসলে এটা এই হার্ড স্ফিয়ার মডেল বলে একটা মডেল হয়, যেখানে অ্যাটম বা মলিকুলগুলো একটা হার্ড স্ফিয়ার ধরে নিতে হয়, তার একটা রেডিয়াস আছে। তাহলে ইন্ডিভিজুয়াল মলিকুলার ভলিউম হচ্ছে 4/3 পাই আর কিউব, আর এই বি যেটা, সেটা হচ্ছে 4 ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার ইন্টু এই একটা মলিকুলার ভলিউম। আর এখানে স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স বলে একটা জিনিস হয় আর কি, সেইটা একটুখানি দেখে নেওয়া দরকার। ভলিউম অফ, মানে এই বি এর এক্সপ্রেশনটাকে বের করার জন্য যেভাবে এগোতে হয় কি, ভলিউম অফ স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স, মানে মানে ভলিউম স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স মানে হচ্ছে তুমি যদি হার্ড স্ফিয়ার মডেলে ঢোকো, তাহলে একটা স্ফেরিক্যাল অ্যাটম আছে, তাহলে তাকে কেন্দ্র করে একটা থ্রি ডাইমেনশনাল ভলিউম, যার মধ্যে বা স্ফেরিক্যাল ভলিউম যার মধ্যে অন্য কোনো মলিকুলের সেন্টার ঢুকতে পারে না, সেটা হচ্ছে তার স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স। এই স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্সটাকে বিটা দিয়ে এক্সপ্রেস করা হয়, তার ভলিউমটা হচ্ছে তোমার 8 ইন্টু ভি। 8 ইন্টু ভলিউম অফ এ সিঙ্গেল মলিকুল, এটা হয়। তাহলে এটা ভীষণ ইম্পর্টেন্ট, এখান থেকে নিউমেরিক্যাল প্রবলেম দেয়। জাস্ট তোমার মানে বিভিন্ন রকম ভাবে একটা ইন্ডিভিজুয়াল মলিকুলের হাতে রেডিয়াস বলে দিয়েছে, সেখান থেকে বি এর ভ্যালু বের করা, বা বি এর ভ্যালু বলে দিয়েছে সেখান থেকে রেডিয়াস বের করা বা সাইজ বের করা, এটা কিন্তু খুব মানে খুব কি বলবো কমন প্রবলেম, যেগুলো একটু ভালো করে তোমার দেখে নিতে হবে। আর এবারে এই যে ভ্যান ডার ওয়াল ইকুয়েশন অফ স্টেট তুমি নিলে, সেই ভ্যান ডার ওয়াল ইকুয়েশন অফ স্টেট থেকে তোমাকে অনেক কিছু পেতে হয়। তাহলে প্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে যে সকল যে অ্যান্ড্রুজ কার্ভটা ছিল এক্সপেরিমেন্টাল পিবি আইসোথাম, তাহলে ভ্যান ডার ওয়াল গ্যাসের জন্য পিবি আইসোথামটা কেমন দেখতে? পিবি আইসোথাম ফর ভ্যান ডার ওয়াল গ্যাস, এইটা হচ্ছে তোমার পি, ভি তুমি প্লট করলে, ওটা এক্সপেরিমেন্টাল প্লট হলে ওটা হচ্ছে অ্যান্ড্রুজ কার্ভ হতো। তাহলে অ্যান্ড্রুজ কার্ভটা কেমন দেখতে? এটা ধরো কোন একটা গিভেন টেম্পারেচারে দেখতে এই
এই হলো, এই হলো, ধরো এই হলো, মানে আমি এই T1 টেম্পারেচারে, T2 টেম্পারেচারে, এটা TC-তে, এটা ধরো T4-এ, T4টা গ্রেটার দ্যান TC, গ্রেটার দ্যান T2, গ্রেটার দ্যান T1 আমি অলরেডি দেখেছি। ঠিক আছে, এটা কার জন্য না, এটা হচ্ছে তোমার এক্সপেরিমেন্টাল কার্ভের জন্য। আচ্ছা, এবারে এর জন্য কেমন দেখতে হবে, এই ধরনের দেখতে। এই ধরনের দেখতে হবে, এটা মোটামুটি একই রকমের দেখতে, মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি একই রকমের দেখতে। তাহলে দেখো লো প্রেসারে মানে এই সবুজ লাইন যেটা টেনেছে সেটা হচ্ছে তোমার ভ্যান ডাল গ্যাসের জন্য, আর যেটা তুমি ব্ল্যাক এঁকেছিলে সেটা হচ্ছে তোমার এক্সপেরিমেন্টাল। আচ্ছা, যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো যে এইখানে যে ভ্যান ডাল গ্যাসের জন্য যখন তুমি পিবিআই কদমটাকে আঁকছো, সেখানে দেখা যাচ্ছে যে কোনো একটা গিভেন টেম্পারেচার প্রেসারে তোমার তিনটে ভলিউম পাওয়া যাচ্ছে, একটা V1, একটা V2, একটা V3, আর 1 মোলের জন্য যদি করো তাহলে এইটা এইটা এইটা। আচ্ছা, এবারে টেম্পারেচার এমনিতে কি হয়, লো টেম্পারেচার যখন টেম্পারেচারটা লেস দ্যান টিসি, টি যখন লেস দ্যান টিসি, দেন এই যে তিনটে মোলার ভলিউম এটা কিন্তু আলাদা। এবারে যখন ক্রিটিক্যাল টেম্পারেচার চলে এলে অ্যাট টি ইকুয়াল টু টিসি, তখন কি হচ্ছে, তখন দেখো তোমার এইটা ইকুয়াল টু এইটা ইকুয়াল টু এটা হয়ে যাচ্ছে। তাহলে ক্রিটিক্যাল টেম্পারেচার কিন্তু তিনটে ভলিউম তোমার বেসিক্যালি সমান হয়ে যাচ্ছে। সেটা তাহলে ক্রিটিক্যাল পয়েন্ট বের করার একটা রাস্তা হচ্ছে এইটা, যে একটা পার্টিকুলার টেম্পারেচার যেখানে হচ্ছে তিনটে ভলিউম সমান হয়ে যায়। মানে ক্রিটিক্যাল টেম্পারেচার বের করা বা ক্রিটিক্যাল পয়েন্ট বের করার একটা রাস্তা হচ্ছে যে একটা পার্টিকুলার পয়েন্ট, যে পার্টিকুলার টেম্পারেচার প্রেসার, যে পার্টিকুলার টেম্পারেচার প্রেসারে হচ্ছে এই তিনটে ভলিউম সমান হচ্ছে। তাহলে এইটা হচ্ছে কন্ডিশন টু ফাইন্ড ক্রিটিক্যাল কনস্ট্যান্টস। ক্রিটিক্যাল কনস্ট্যান্ট মানে পিসি, ভিসি, টিসি ইত্যাদিগুলোকে বের করা, মানে এইটা হচ্ছে তোমার এই ক্রিটিক্যাল ভলিউম ভিসির সঙ্গে সমান হবে। এইটা একটা রাস্তা। আর একটা রাস্তা হচ্ছে যে যে এই যে ক্রিটিক্যাল পয়েন্টটা, এইটা হচ্ছে বেসিক্যালি পয়েন্ট অফ ইনফ্লেকশন। তো আর একটা কন্ডিশন হচ্ছে যে অ্যাট দ্য ক্রিটিক্যাল পয়েন্ট তোমার যেটা করতে হবে ডেল পি বাই ডেল ভি অ্যাট টি ইকুয়াল টু টিসি সেটা 0 হবে, অ্যাজ ওয়েল অ্যাজ ডেল টু পি বাই ডেল ভি স্কোয়ার, এটা ভি বার লিখলেও একই মানে, অ্যাট টি ইকুয়াল টু টিসি সেটা হচ্ছে 0 হবে। তাহলে যেটা হয় যে ক্রিটিক্যাল পয়েন্ট এটা বেসিক্যালি পয়েন্ট অফ ইনফ্লেকশন অফ স্যাডেল পয়েন্ট। তাহলে পয়েন্ট অফ ইনফ্লেকশন বা স্যাডেল পয়েন্ট পাওয়ার যে নর্মাল রাস্তাটা হচ্ছে তোমার ফার্স্ট ডেরিভেটিভ 0 অ্যাজ ওয়েল অ্যাজ সেকেন্ড ডেরিভেটিভ 0। ঠিক আছে, তাহলে এখানে ওই টার্মটা একটুখানি আগে বলিনি বলে একটুখানি উল্লেখ করে দিই যে পয়েন্ট অফ ইনফ্লেকশন আর স্যাডেল পয়েন্ট বলে একটা জিনিস আছে আর কি। পয়েন্ট অফ ইনফ্লেকশন অর স্যাডেল পয়েন্ট, হ্যাঁ এটা। তাহলে যেহেতু ক্রিটিক্যাল পয়েন্টটা পয়েন্ট অফ ইনফ্লেকশন বা স্যাডেল পয়েন্ট, তাহলে তুমি তার ফার্স্ট ডেরিভেটিভ 0 করবে, অ্যাজ ওয়েল অ্যাজ সেকেন্ড ডেরিভেটিভ 0 করবে, সেইখান থেকে ক্রিটিক্যাল পয়েন্ট তুমি পেতে পারো। অথবা হচ্ছে তোমার জাস্ট অ্যাট টি ইকুয়াল টু টিসি তিনটে ভলিউম তারা বেসিক্যালি সমান হচ্ছে, সেখান থেকে ক্রিটিক্যাল পয়েন্ট তুমি বের করতে পারো। এবং বের করলে কি বেরোয়, বের করলে যেটা বেরোবে যে পিসি সেটা হচ্ছে এ বাই 27 বি স্কোয়ার বেরোয়, ক্রিটিক্যাল ভলিউমটা তোমার 3B বেরোয়, আর ক্রিটিক্যাল টেম্পারেচার এটা 8A বাই 27 আরবি এটা বেরোয়। মানে পিসি, ভিসি, টিসি তুমি এখান থেকে পেয়ে গেলে। এবং এইখান থেকে যদি তোমার কখনো দরকার পড়ে, মানে মানে যেমন ক্রিটিক্যাল কনস্ট্যান্টগুলোকে তুমি এ আর বি এর টার্মসে লিখলে, সেইখান থেকে মানে ওয়ান ক্যান এক্সপ্রেস এ বি in terms of পিসি, ভিভাসি অ্যান্ড টিসি। মানে যেমন এ বি এর টার্মসে পিসি, ভিসি, টিসি তুমি বের করলে, আবার উল্টো দিকে মানে পিসি, ভিসি, টিসির টার্মসে তুমি এ আর বিটাকে বের করতে পারবে। আচ্ছা, এখানে আরেকটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো, সেটা হচ্ছে এই যে যে এই যে তুমি এক্সপেরিমেন্টাল কার্ভের সঙ্গে যখন ভ্যান ডয়েল গ্যাসের থেকে পেরিকেট কার্ভ তুমি কম্পেয়ার করছো, তখন এই যে জায়গাটা যেটা সকল লিকুইড ভেপার তোমার কোএক্সিস্ট করে, যে জায়গাটা লিকুইড ভেপার
কোএক্সিস্ট করে যে পার্টিকুলার রিজিয়ানটা, সেই রিজিয়ানটা কিন্তু ভীষণ গন্ডগোলের, মানে গন্ডগোলের ইন দ্য সেন্স যে এক্সপেরিমেন্টালি যেমন হওয়া উচিত ভ্যান ডের গাছটা কিন্তু সেরকম জিনিস হচ্ছে না। সেই জন্য যেটা করা হয়েছিল সেটা বিজ্ঞানী ম্যাক্সওয়েল তিনি এই যে কার্ভ যে জায়গাটা, সেই জায়গাটা রিপ্লেস করে দিয়েছিলেন জাস্ট এরকম একটা এই হরাইজন্টাল লাইন দিয়ে, এবং হরাইজন্টাল লাইনটা এমন করে তিনি টেনেছিলেন যাতে করে যে উপরে এই যে এরিয়াটা আর নিচে এই যে এরিয়াটা, এই দুটো এরিয়া যেন সমান হয়ে যায়। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ম্যাক্সওয়েল ইকুয়াল এরিয়া কনস্ট্রাকশন, মানে যেটা হচ্ছে উপরের যে এরিয়াটা আর নিচে যে এরিয়াটা এই দুটো সমান হবে আর কি, সেটাকে বলা হচ্ছে ম্যাক্সওয়েলস ইকুয়াল এরিয়া কনস্ট্রাকশন। এটা খুব দরকার, এটা সেকেন্ড ল থেকে দেখাতে পারবো যে যদি এটা না হয় না তাহলে কিন্তু সেকেন্ড ল ভায়োলেটেড হয়ে যায়, এইটা দরকার, ম্যাক্সওয়েল ইকুয়াল এরিয়া কনস্ট্রাকশন। হ্যাঁ, তাহলে ওই লাইনের উপরে যতখানি এরিয়া থাকবে নিচে কিন্তু এক্স্যাক্টলি ততটা এরিয়া থাকবে, সেটা একটা দরকার। আচ্ছা, আর একটা ভীষণ ইম্পর্টেন্ট কনসেপ্ট এখানে, সেটা হচ্ছে যে ধরো তোমার মানে ল অফ করেসপন্ডিং স্টেটস বলে একটা জিনিস আছে। ল অফ করেসপন্ডিং স্টেট, বা তার আগে আমি বলে দিই যে রিডিউস ইকুয়েশন অফ স্টেট বলে একটা ব্যাপার আছে। আচ্ছা, রিডিউস ইকুয়েশন অফ স্টেটে যাওয়ার জন্য প্রথম যেটা কথা সেটা হচ্ছে এই যে প্রেসার, ভলিউম, টেম্পারেচার, সেইগুলো তাদেরকে না আমি ক্রিটিক্যাল প্রেসার, ক্রিটিক্যাল ভলিউম বা ক্রিটিক্যাল টেম্পারেচারের রেসপেক্টে লিখতে পারি। তাহলে যেটা কথা হচ্ছে রিডিউসড প্যারামিটার যেগুলো, সেটা কি না, তোমাকে রিডিউস প্রেসার, রিডিউস ভলিউম আর রিডিউস টেম্পারেচার, এইগুলোকে ডিফাইন করছে কিরকম ভাবে। তো রিডিউস প্রেসারটা ধরে নাও পাই দিয়ে তুমি এক্সপ্রেস করছো, এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল প্রেসারটাকে ওই গ্যাসের জন্য যদি ক্রিটিক্যাল প্রেসার দিয়ে তুমি ভাগ করে দাও তাহলে একটা ইউনিটলেস একটা নাম্বার পেলে সেটাই বেসিক্যালি তোমার রিডিউস প্রেসার। আচ্ছা, রিডিউস ভলিউমটা যদি ফাই দিয়ে তুমি এক্সপ্রেস করো সেটা হচ্ছে এক মোলের জন্যই না হয় ভাবতে পারো, সেটা হচ্ছে যে এক্সপেরিমেন্টাল মোলার ভলিউম ডিভাইডেড বাই হচ্ছে ক্রিটিক্যাল ভলিউম। আর রিডিউস টেম্পারেচার ধরো থিটা দিয়ে আমি এক্সপ্রেস করছি, যেটা হচ্ছে এক্সপেরিমেন্টাল টেম্পারেচার ডিভাইডেড বাই হচ্ছে ক্রিটিক্যাল টেম্পারেচার। তাহলে এইরকম করে আমি রিডিউস প্যারামিটারগুলোকে লিখে ফেললাম। আচ্ছা, যদি ওয়ান্স তুমি রিডিউস প্যারামিটারগুলোকে লিখে ফেলো তাহলে এই মানে ভ্যান ডের গাছের ইকুয়েশন অফ স্টেটে পি এর জায়গায় যদি পাই ইন্টু পিসি, ভিভারের জায়গায় যদি ফাই ইন্টু ভিভার সি, আর টেম্পারেচারের জায়গায় থিটা ইন্টু টিসি বসাও, এবং তার সঙ্গে পিসি, ভিসি, টিসির এক্সপ্রেশনগুলো এই যে এখানে বলে দেওয়া আছে যথাক্রমে a/27b² 3b এবং 8a/27 আরবি যদি বসিয়ে দাও তাহলে তুমি অ্যাকচুয়ালি রিডিউসড ইকুয়েশন অফ স্টেট পেতে পারো। রিডিউসড ইকুয়েশন অফ স্টেট মানে ভ্যান ডের ইকুয়েশন অফ স্টেট ইন টার্মস অফ রিডিউস প্যারামিটার, যেটাকে আমি রিডিউসড ইকুয়েশন অফ স্টেট বলছি। রিডিউস ইকুয়েশন অফ স্টেট, রিডিউস ইকুয়েশন অফ স্টেটটা কি হয়ে যায়, এটা দেখো বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে বিভিন্ন হবে। বিভিন্ন গ্যাসের মানে ওই যে বিভিন্ন ইকুয়েশন অফ স্টেট থেকে তুমি বিভিন্ন রকমের রিডিউস ইকুয়েশন অফ স্টেট পাবে। ভ্যান ডের গ্যাসের জন্য তুমি যদি করো দেখবে এটা আমরা করেছিলাম, সেটা এরকম দেখতে হবে পাই ইন্টু 3/5² ইন্টু 3π-1, এটা হয়ে যাবে তোমার 8 ইন্টু থিটা। আচ্ছা, আর এই যে রিডিউস ইকুয়েশন অফ স্টেট এটা লেখার একটা ভীষণ ইম্পর্টেন্স দেখো, একটু খেয়াল করো যে এই যে ভ্যান ডের কনস্ট্যান্ট আছে না এ আর বি, ভ্যান ডের ইকুয়েশন অফ স্টেটে এ আর বি, এইগুলো কিন্তু বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে বিভিন্ন, মানে অক্সিজেনের ক্ষেত্রে এ আর বি এর যে ভ্যালু হবে নাইট্রোজেনের ক্ষেত্রে অন্য হবে বা অ্যামোনিয়ার ক্ষেত্রে অন্য হবে। তার মানে যদি ধরো দুটো গ্যাস তুমি নিয়েছো, একটা নাইট্রোজেন আর একটা ধরো অক্সিজেন, তাহলে নাইট্রোজেন অক্সিজেন এরা দুজনে যদি তোমার একই টেম্পারেচার এবং একই প্রেসারে থাকে তা তাদের ভলিউমটা কিন্তু একই হবে না। কারণটা কি না, এ আর বিটা হচ্ছে আলাদা। আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে এক হতো, এক মোল তুমি গ্যাস নিয়েছো, একটা অক্সিজেন একটা নাইট্রোজেন, তার ক্ষেত্রে টেম্পারেচার প্রেসার ফিক্সড করে দেবে, ভলিউমটা ফিক্সড হয়ে যাবে। কিন্তু ভ্যান ডের গ্যাসের ক্ষেত্রে অ্যাবসলিউট ভলিউমটা সেটা একই হবে না, কারণ এ আর বি হচ্ছে আলাদা। কিন্তু তুমি এখানে খেয়াল করে দেখো যখন রিডিউস ইকুয়েশন অফ স্টেটের ফর্মে লিখছো সেক্ষেত্রে তোকে ভ্যান ডের কনস্ট্যান্টস এ আর বি তো হিডেন হয়ে গেছে না। তাহলে এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট যে এ আর বি আর হিডেন, এ আর বি কিন্তু লুকিয়ে পড়েছে, মানে এ আর বিটাকে তুমি এক্সপ্রেসিভলি দেখতে পাচ্ছ না। তো এক্সপ্রেসিভলি দেখতে না পাওয়ার জন্য একটা সুবিধে যে দুটো গ্যাস
যদি সেম রিডিউস প্রেসার এবং সে রিডিউস টেম্পারেচারে থাকে, তাহলে রিডিউস ভলিউমগুলো কিন্তু সমান হয়ে যাবে। মানে এখান থেকে তুমি ফাইটাকে বের করো ইন টার্মস অফ হ্যাঁ ফাইটাকে বের করো ইন টার্মস অফ হচ্ছে পাই অ্যান্ড থিটা। তা দুটো গ্যাস যদি পাই আর থিটা তুমি ফিক্সড করে দাও, তাহলে কিন্তু ফাইটা অটোমেটিক্যালি ফিক্সড হয়ে যাবে। এইটাকেই বলা হয় তোমার ল অফ করেসপন্ডিং স্টেটস, যেটা ভীষণ ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, যেটা একটুখানি বুঝে নেওয়া দরকার। ল অফ corresponding states, the law of corresponding states কি বলছে যে if two gases are in same reduced pressure and reduced temperature, then they must have the same reduced volume. তার রিডিউস ভলিউমটা সমান হবে। তার দুটো গ্যাস তারা যদি সেম রিডিউস প্রেসার এবং সেম রিডিউস টেম্পারেচারে থাকে, তাহলে তার রিডিউস ভলিউমটা সমান হবে। সেটা হচ্ছে ল অফ করসপন্ডিং স্টেটস। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা তোমার একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, এইটা হচ্ছে তোমার ল অফ করসপন্ডিং স্টেট, যেটা একটু দেখে নেওয়া দরকার। মানে এটা আসলে মানে এই যে রিডিউস ইকুয়েশন অফ স্টেটের ইউটিলিটি বা রিডিউস ইকুয়েশন অফ স্টেটের যে অ্যাপ্লিকেশন, সেটা কিন্তু মূলত এইটা যে ল অফ করসপন্ডিং স্টেটটা এখানে কিন্তু গ্যারান্টেড হচ্ছে। আচ্ছা, ক্রিটিক্যাল প্রেসার, ক্রিটিক্যাল ভলিউম, ক্রিটিক্যাল টেম্পারেচার, এখানে আরো কিছু কথাবার্তা বলতে হয়। ধরো ক্রিটিক্যাল কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর একটুখানি জেনে যাওয়া দরকার ভ্যান ডার ওয়ালস গ্যাসের জন্য। ক্রিটিক্যাল কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর দেখো, এমনি জেডটা কি হয় না, জেডটা হচ্ছে পিভি বাই আরটি, তো এইটা এবারে ক্রিটিক্যাল পয়েন্টে এটাকে তুমি পিসি করে দাও, এটা ভিসি করে দাও, এটাকে যদি টিসি করে দাও, তাহলে পি ভি বাই সি বাই আর টিসি, এটা হচ্ছে আমার ক্রিটিক্যাল কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর। এই ভ্যান ডার ওয়ালস গ্যাসের জন্য এই ক্রিটিক্যাল কম্প্রেসিবিলিটি ফ্যাক্টরটা তুমি জাস্ট লিখতে পারো, মানে পিসি ভি বাই সি আর টিসি এগুলো যদি বসিয়ে দাও, তাহলে এটা হবে কত 0.375 এর মতো তোমার ভ্যালুটা হবে। আর এর যে রেসিপ্রোকালটা থাকে বলে ক্রিটিক্যাল কোফিশিয়েন্ট, এটাকে আমি ইটা সি এইরকম ভাবে লিখি। এটা হচ্ছে রেসিপ্রোকাল 1/ZC, তার মানে আমি বলতে চাই যেটা আরটিসি বাই পিসি ভি বাই সি। এইটাকে যদি তুমি বসাও, তাহলে এটা বেরোবে তোমার 2.67 এর মতো, মানে 8/3 বেরোবে আর কি, 2.67 এর মতো বেরোবে। তাহলে এইটা দরকার। এবং পরে যখন ভ্যান ডার ওয়ালস গ্যাসের তুমি লিমিটেশনসটা দেখবে এই যে ভ্যালুগুলো ক্রিটিক্যাল কম্প্রেসিভ ফ্যাক্টর বা ক্রিটিক্যাল কোএফিসিয়েন্ট, এক্সপেরিমেন্টালি যা হওয়ার কথা ভ্যান ডার ওয়ালস গ্যাস থেকে প্রেডিক্টেড ভ্যালু কিন্তু ওটা হয় না। সেটা একটা জিনিস যেটা মাথায় রাখা হয়। আচ্ছা, আরেকবার পরীক্ষা দিয়ে নিয়েছিল, সেটা কিছুটা ইনফরমেটিভ কোশ্চেন, যে নাইট্রোজেন এবং অক্সিজেন তাদের এ আর বি ভ্যালুগুলোকে কম্পেয়ার করতে দিয়েছে। দেখো এইখানে তো তোমার নাইট্রোজেন অক্সিজেন একবার দিয়েছিল বলে প্রত্যেকবার নাইট্রোজেন অক্সিজেন এই দুটোকেই দেবো সেই মতো তুমি মুখস্থ করে রেখে দেবে সেরকম তো নয়। তোমার মোটামুটিভাবে দেখবে মলিকুলার ভলিউমটা যদি বাড়ে, তাহলে বি এর ভ্যালুটাকে বাড়ে, আর ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন যদি বাড়ে, তাহলে তোমার করসপন্ডিং এ এর ভ্যালুটা বাড়ে। তাহলে এই রকমভাবে কোয়ালিটেটিভলি তোমাকে ব্যাপারটাকে বুঝে নিতে হবে। তাই ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন কাদের ক্ষেত্রে ইউজুয়ালি বেশি হয়, তাদের ক্ষেত্রে এ এর ভ্যালু বেশি, আর যাদের ক্ষেত্রে মলিকুলার ভলিউম বা ইন্টারমলিকুলার রিপালশনটা বেশি, তাদের ক্ষেত্রে বি এর ভ্যালুটা বেশি। এটা তুমি মোটামুটিভাবে মাথায় রেখে তুমি মোটামুটিভাবে কম্পেয়ার করতে পারবে। কিন্তু অনেক সময় যেটা হয় যে নাইট্রোজেন অক্সিজেন এটা কম্পেয়ার করা অনেক সময় একটু ডিফিকাল্ট হয়ে যায় আর কি। সেগুলো তোমাকে একদম স্পেসিফিক তোমার কি বলবো মানে মানে ইনফরমেশনটা জানলে তাহলে তুমি ঠিক করে করতে পারো, কিন্তু সেই ইনফরমেশন মনে রাখার মানেও হয় না, আর মনে তুমি রাখতেও পারবে না। কিন্তু একবার সামাও জ্যাম পরীক্ষা দিয়ে দিয়েছিল যে নাইট্রোজেন অক্সিজেন এদের মধ্যে কার এর ভ্যালু বেশি, কার বি এর ভ্যালু বেশি, ইত্যাদি ইত্যাদি। এটা আচ্ছা চল। আচ্ছা, নেক্সট যেটা দরকার সেটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন অফ স্টেটটাকে ভিরিয়াল ইকুয়েশনের ফর্মে লিখতে হয়। তাহলে ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন অফ স্টেট in terms of virial equation of state, Van der Waals equation of state in terms of virial equation of state, এটা আমি জাস্ট এইভাবে লিখে দিচ্ছি পি ভি বার ইকুয়াল টু আর টি, মানে জেড দিও লিখতে পারো, জেড ইকুয়াল টু 1 প্লাস বি মাইনাস এ বাই আর টি। আচ্ছা দেখো, এটা একটা বলি যে এটা না এই ভলিউমের টার্মসে না লিখে আমি প্রেসারের টার্মসে লিখছি, কারণ প্রেসারের টার্মসে লিখলে কিছু সুবিধা পাবো।
মানে আমি এরপরে যখন ওই বয়েল টেম্পারেচার বা ইত্যাদি বের করতে চাইবো সেই সুবিধাগুলো পাওয়া যাবে বলে আমি ভিরিয়াল ইকুয়েশনটা ইন টার্মস অফ প্রেসার লিখছি। তাহলে পিভি বার ইকুয়াল টু RT ইন্টু 1 প্লাস বি মাইনাস এ বাই RT ইন্টু পি বাই RT। এই সেকেন্ড টার্ম পর্যন্ত মোটামুটি মনে রাখবে 2b মাইনাস এ বাই RT ইন্টু এ পি স্কোয়ার বাই আর কিউব টি কিউব। আর পরের টার্মগুলো আর তোমার দরকার নেই, এইখান থেকে তুমি মোটামুটি যতখানি বুঝতে পারবে সেইটা বুঝে নিতে পারবে। তাহলে এখানে পরিষ্কার তুমি দেখতে পাচ্ছ যে করসপন্ডিং ভিরিয়াল কনস্ট্যান্টগুলো কেমন করে তোমার লিখতে হচ্ছে আর। তাহলে এটা হচ্ছে তোমার ভ্যান ডল ইকুয়েশন অফ স্টেট ইন টার্মস অফ ভিরিয়াল ইকুয়েশন অফ স্টেট তুমি বসিয়ে দিতে পারলে। আচ্ছা, আর এইখান থেকে তুমি বয়েল টেম্পারেচারটাকে বের করতে পারবে। বয়েল টেম্পারেচার বের করার জন্যই বলেছিলাম যে কন্ডিশনটা আর কি, তোমার লিমিট পি টেন্স টু 0 ডেল পি বার ভি বাই ডেল পি অ্যাট টি ইকুয়াল টু টিবি তোমার বেসিক্যালি 0 হবে। তাহলে এই তুমি এখানে প্রথমেই যে কাজটা করবে, যদি প্রেসার টেন্স টু 0 হয় তাহলে সেকেন্ড টার্মটাকে বাদ দিলে বাকি টার্মটা থেকে যদি তুমি করো তাহলে যেটা দাঁড়াবে বি মাইনাস এ বাই RT 0 হবে। তাহলে এখান থেকে বয়েল টেম্পারেচার তুমি পেয়ে যাবে হচ্ছে এ বাই RB, এইটা এ বাই RB। আচ্ছা, খেয়াল করো যেটা যে বয়েল টেম্পারেচারটা হলো হচ্ছে তোমার এ বাই RB, আর ক্রিটিক্যাল টেম্পারেচারটা ছিল হচ্ছে 8a বাই 27 RB। তাহলে তুমি যদি TB বাই TCটাকে করো সেটা হচ্ছে 27/8 হচ্ছে, এটা গ্রেটার দ্যান 1। তো এখান থেকে তুমি দেখতে পাচ্ছ টিবিটা গ্রেটার দ্যান TC। এটা শুধুমাত্র ভ্যান ডল গ্যাসের জন্য না, যে কোনো গ্যাসের জন্যই এটা সত্যি যে তোমার বয়েল টেম্পারেচার ক্রিটিক্যাল টেম্পারেচার থেকে বেশি। আসলে ক্রিটিক্যাল টেম্পারেচারে না স্টিল কিছু ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন থাকে, কিন্তু সেই ইন্টারমলিকুলার অ্যাট্রাকশনটা যথেষ্ট নয় যাতে করে গ্যাসটাকে লিকুইফাই করা যায়। কিন্তু বয়েল টেম্পারেচার হচ্ছে একটা টেম্পারেচার যেখানে যখন প্রেসার টেন্স টু 0 ইন্টারমলিকুলার অ্যাট্রাকশনটা বেসিক্যালি ভ্যানিশ করে যাচ্ছে, ঠিক আছে। এখানে বয়েল টেম্পারেচার সবসময় ক্রিটিক্যাল টেম্পারেচার থেকে বেশি হবে। ভ্যান ডল গ্যাসের জন্য আমি তো এক্সপ্রেশন ওয়াইজ দেখতে পাচ্ছি, অন্যান্য গ্যাসের ক্ষেত্রে কিন্তু এটা তোমার সত্যি হবে। আচ্ছা, আর একটা জিনিস দেখবে পরীক্ষায় মাঝে মাঝেই দেয়, দেখো মানে দুটো গ্যাস তাদেরকে কম্পেয়ার করতে বললো, হ্যাঁ, কোন গ্যাসটা বেশি আইডিয়ালি বিহেভ করছে, কোন গ্যাসটা মোর ভ্যান ডল লাইক ইত্যাদি 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 আর কি। তাহলে যেটা হচ্ছে যে যদি তোমার ধরো টেম্পারেচার ফিক্স করে দিয়েছে, প্রেসার দিয়ে কম্পেয়ার করতে বলে, যা প্রেসার ফিক্স করে দিয়ে টেম্পারেচার দিয়ে মানে কম্পেয়ার করতে বলেছে। আবার ধরো তোমার এ বলে দিয়েছে বি দিয়ে কম্পেয়ার করতে বলেছে, বা বি একই এ দিয়ে কম্পেয়ার করতে বলেছে। বিভিন্ন রকমের সিচুয়েশন হতে পারে আর কি, তোমার সাধারণ বুদ্ধি দিয়ে তুমি জিনিসটাকে করতে পারবে। এবারে যদি তোমার ধরো সব চেঞ্জ হয়ে যায়, মানে মানে যেটা হচ্ছে ধরো আমি জাস্ট সিম্পলি বলছি, দুটো গ্যাস আছে যাদের ক্ষেত্রে মানে দুজনের ক্ষেত্রেই ধরো এ এর ভ্যালুটা কম এবং বি এর ভ্যালুও কম, মানে দুটো গ্যাস আমি কম্পেয়ার করছি এক্স অ্যান্ড ওয়াই, এক্স এর জন্য এটা ওয়াই এর যে এ তার তুলনায় কম, বা এক্স এর বিটা ওয়াই এর যে বি তার তুলনায় কম, তাহলে অবভিয়াসলি যে এক্সটা মোর আইডিয়ালি বিহেভ করবে। কিন্তু যেটা কথা সেটা হচ্ছে যে যদি এমন হয় যে এ বলে এ মোর আইডিয়াল আর বি বলে অন্যটা মোর আইডিয়াল, তখন কিন্তু তোমার পক্ষে বলা খুব ডিফিকাল্ট যে অ্যাকচুয়ালি কে মোর আইডিয়াল। সেটাকে বোঝার জন্য যেটা একটা ইউনিক রাস্তা সেটা হচ্ছে এই যে যার ক্ষেত্রে সকল থিটা বাই পাই অর্থাৎ রিডিউস টেম্পারেচার বাই রিডিউস প্রেসার, মানে আমি কি জানি যে যখন টেম্পারেচারটা বেশি হবে প্রেসারটা কম হবে, সে তত বেশি আইডিয়ালি বিহেভ করবে। কিন্তু টেম্পারেচার বেশি মানে তোমাকে দেখতে হবে ক্রিটিক্যাল টেম্পারেচার রেসপেক্টে কতটা বেশি, আর প্রেসার কম মানে তোমাকে দেখতে হবে ক্রিটিক্যাল প্রেসার রেসপেক্টে কতটা কম। সেই জন্য যেটা জেনারেল লজিক মানে রুল সেটা হচ্ছে এই যে হায়ার দ্য ভ্যালু অফ থিটা বাই পাই more ideally the gas behaves। তাহলে তোমার অ্যাকচুয়ালি যেটা দেখতে হবে যে থিটা বাই পাই এর ভ্যালুটা যার বেশি হবে সে তত আইডিয়ালি বিহেভ করবে। হ্যাঁ, মানে শুধুমাত্র টেম্পারেচার শুধুমাত্র প্রেসার কম্পেয়ার করলে হবে না, তোমাকে দেখতে হবে টেম্পারেচারটা ক্রিটিক্যাল টেম্পারেচার রেসপেক্টে কতটা বেশি, প্রেসারটা ক্রিটিক্যাল ভলিউমের রেসপেক্টে কতটা কম। এইটাকে দেখে তখন থিটা বাই পাইটা তোমাকে বের করতে হবে, সেইটা যার ক্ষেত্রে যত বেশি হবে সে তত বেশি আইডিয়ালি বিহেভ করবে, ঠিক আছে। তো সেইটা একটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা তোমাকে একটু আলাদা করে মাথায় রাখার দরকার আছে আর কি। এটা তাহলে ভ্যান ডল গ্যাসের জন্য মোটামুটি যে যে জিনিসগুলোকে বুঝতে হয় সেগুলো আমরা একটা বললাম, যে ভ্যান ডল গ্যাসের ইকুয়েশন অফ স্টেট তুমি দেখলে এ আর বি তার ফিজিক্যাল সিগনিফিক্যান্সটা কি, তার ইউনিট ডাইমেনশন সেটা নিয়ে আমি আলোচনা করেছি, এবং বিটাকে তার মলিকুলার ভলিউমের রেসপেক্টে কেমন করে এক্সপ্রেস করতে হয় সেটাকে জাস্ট আমি দেখিয়েছি সেই ফর্মুলাটা। আচ্ছা, তারপরে ভ্যান ডল ইকুয়েশন অফ স্টেট তার পিবি আইসোথার্মটাকে এঁকে সেখান থেকে কেমন করে ক্রিটিক্যাল কনস্ট্যান্টটাকে বের করতে হয়, দুটো রাস্তা বলা হয়েছিল। যখন হচ্ছে মানে যখন টেম্পারেচারটা লেস দ্যান ক্রিটিক্যাল টেম্পারেচার তখন তিনটে ডিস্টিংক্ট ভলিউম থাকে কোনো একটা গিভেন টেম্পারেচার প্রেসারে, ক্রিটিক্যাল পয়েন্টে তিনটে ভলিউম সমান হয়ে যাচ্ছে, সেখান থেকে যেমন তুমি দেখতে পারো। অ্যাট দ্য সেম টাইম ক্রিটিক্যাল পয়েন্ট যেহেতু পয়েন্ট অফ ইনফ্লেকশন বা স্যাডেল পয়েন্ট,
সেইখান থেকে তুমি জাস্ট ফার্স্ট ডেরিভেটিভ মানে ডেল পি বাই ডেল ভি সেটাকে জিরো করা, ডেল টু পি বাই ডেল ভি স্কোয়ার ইকুয়াল টু জিরো করা, সেখান থেকেও তুমি ক্রিটিক্যাল পয়েন্টটাকে বের করে ফেলতে পারো। আচ্ছা, পিসি ভিসি টিসির এক্সপ্রেশন তোমার বেরিয়ে গেল, তাহলে এ বি তাকে ইন টার্মস অফ পিসি ভিসি টিসি তুমি এক্সপ্রেস করতে পারবে। রিডিউস প্যারামিটারগুলোকে লিখলাম, রিডিউস প্যারামিটারগুলোকে লিখে হচ্ছে তোমার রিডিউস ইকুয়েশন অফ স্টেটটাকে পাওয়া গেল, ল অফ করসপন্ডিং স্টেট নিয়ে কথাবার্তা বলা হলো। এছাড়া হচ্ছে আরো কতগুলো সাধারণ জিনিস আর কি, যে ক্রিটিক্যাল কম্প্রেসিভিটি ফ্যাক্টর, ক্রিটিক্যাল কোএফিসিয়েন্ট, সেগুলোকে আমি ডিফাইন করলাম এবং তার ভ্যান ডল গ্যাসের ক্ষেত্রে তার ভ্যালুটা কত হবে সেটাকে দেখে নেওয়া। ভ্যান ডল ইকুয়েশন অফ স্টেটকে ভিরিয়াল ইকুয়েশন অফ স্টেটে টার্মসে ট্রান্সফর্ম করা, সেখান থেকে বয়েল টেম্পারেচার বের করা, আর তোমার টিবি যে গ্রেটার দ্যান টিসিও সেটা নিয়ে জেনারেল কমেন্ট করা, আর কোনো একটা গ্যাস যে জাস্ট কখন মোর আইডিয়ালি বিহেভ করবে সেটা হচ্ছে থিটা বাই পাইটা, যার যত বেশি হবে সে তত বেশি আইডিয়ালি বিহেভ করবে। তাহলে এইটা হচ্ছে মোটামুটি ভ্যান ডল গ্যাস নিয়ে যে কথাগুলো বলতে হয় সেইটা, ঠিক আছে। আচ্ছা, বাকি যেটা যেটা বার্থেলোর এবং ডাইটেরিচ ইকুয়েশন অফ স্টেট, এই দুটো তোমাদের সিলেবাসে ছিল, মানে সিলেবাসে মানে আমি জ্যামের সিলেবাসে নাই, কিন্তু অন্যত্ব তোমার অন্যত্ব ইন দ্য সেন্স যে মানে আমি বলবো যে ইউনিভার্সিটি সিলেবাসে ছিল। আচ্ছা, ওইগুলো নিয়ে আমি আলোচনা করছি না। যদি দেখো যে ওই রিলেটেড কোনো কোশ্চেন পাচ্ছ, আমাদের বই থেকে একটুখানি জাস্ট আশপাশের জায়গাগুলো দেখে নেবে। এমনি ধরো জ্যাম বাদ দিলে অন্যান্য যে সমস্ত বড় বড় কম্পিটিটিভ এক্সাম, টিআইফার বা তোমার নেট বা গেট, এই ধরনের পরীক্ষাতে গেসিয়াস স্টেট থেকে এমনি কোশ্চেন্সের আধিক্য কম। হ্যাঁ, মানে জ্যামে কিন্তু যথেষ্ট আধিক্য আছে এটা। সেই জন্য ওই সিলেবাসে যতটুকু আছে আমি সেইটুকু জায়গার মতো যতটুকু কভার করার দরকার আমি সেটাকে বলছি আর কি, ঠিক আছে। তোমরা মানে যদি ইন্টারেস্টেড থাকো লাইট এসে বা বাচ্চাদের ইকুয়েশন অফ স্টেটগুলো সেগুলো নিয়ে যে আলোচনাগুলো আছে বা ডিসকাশনগুলো আছে সেগুলো তো মনে রাখা সম্ভব নয়, হ্যাঁ, কিন্তু জাস্ট কিছু অন্তত কোয়ালিটেটিভ ফিচার্স যেগুলো আছে আর কি সেগুলো নিজেরা একটুখানি দেখে নেবে। দেখো, তাহলে সকল আমাদের সিলেবাসে যে জিনিসটা আছে আমি কিন্তু সব জিনিসটা কভার করে ফেলেছি, কিন্তু আমি আরেকটা পার্ট যেটা বলবো সেটা হচ্ছে ইন্টারমলিকুলার ইন্টারাকশনস পার্টটা বলবো, কিন্তু তার আগে তুমি দেখে না যে সিলেবাসে যে জিনিসটা বাকি ছিল আমি দেখিয়েছিলাম, ডেভিয়েশন ফ্রম আইডিয়াল গ্যাস বিহেভিয়ার, ভ্যান ডল ইকুয়েশন অফ স্টেট, ক্রিটিক্যাল স্টেট, ল অফ করসপন্ডিং স্টেট। তাহলে এখন এই সিলেবাসে যে জিনিসটা কভার করা আছে সবটা কভার করা আছে, শুধু যে ম্যাক্সওয়েল বোল্টজম্যান ডিস্ট্রিবিউশন ওটা বেসিক্যালি ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন বলতে গিয়ে ভুল করে ম্যাক্সওয়েল বোল্টজম্যান ডিস্ট্রিবিউশন বলে ফেলেছে বলেই আমার মনে হয়, নাহলে ওটা গেসিয়াস স্টেটের মধ্যে অ্যাকচুয়ালি দেওয়া উচিত ছিল না। এবার ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন, ম্যাক্সওয়েল এনার্জি ডিস্ট্রিবিউশন, সেইটা নিয়ে কিন্তু আমরা ডিটেল আলোচনা করেছি। সেখানে দেখো বেসিক্যালি সিলেবাসে যে জিনিসটা কভার করা আছে পুরো জিনিসটা আমি করেছি, কিন্তু এটা হচ্ছে যেহেতু নিট বা আইআইটি জেই পরীক্ষা নয়, যে সিলেবাস থেকে একটু এদিক এদিক সরে গেলে কোর্ট কেস হবে, সেই জন্য মানে মানে কি বলবো, যারা এক্সামিনেশন অর্গানাইজ করে তারা বেসিক্যালি প্রচন্ড বিপাকে বা ফ্যাসাদে পড়বে। তোমাদের এই জ্যাম পরীক্ষা নিয়ে কিন্তু অতটা প্যাশান নেই, এবং জ্যামে যদি কিছু কোশ্চেন তোমার সিলেবাসের বাইরেও থেকে যায় তুমি ম্যাক্সিমাম ওদের একটা মানে মেল করার একটা রাস্তা থাকে, তুমি হয়তো সেটাকে মেল করলে তাতে এটা অনেক সময় হয় উত্তরটা কারেক্ট করে দেয়, বা কোশ্চেনটার মধ্যে যদি অ্যাম্বিগুইটি থাকে তাহলে কোশ্চেনটা ওভারঅল এ থেকে বাদ দিয়ে দেয়, সেই টাইপের ওরা কিছুটা কোঅপারেট তোমায় করে। কিন্তু তুমি জ্যাম পরীক্ষাতে সিলেবাসের বাইরে কোশ্চেন পড়েছে তুমি উল্লেখ করতে পারো যে এটা সিলেবাসের বাইরের কোশ্চেন, হ্যাঁ, কিন্তু তার জন্য তোমার কোর্ট কেসে গেলে তোমার পরীক্ষা ভণ্ডুল হয়ে গেলে এগুলো হয় না। সেই জন্য যেটা, আর তার থেকে যেটা বড় কথা সেটা হচ্ছে যে মানে আমি সিলেবাসে জ্যামের সিলেবাসে খুব স্ট্রিক্টলি কনফাইন থাকছি না, মানে জ্যামের সিলেবাসটাকে তো পুরোটা কভার করছি, তার সাথে সাথে আমি দু একটা এক্সট্রা জিনিসপত্র একটু বলে দিতে চাইছি, কারণ জ্যাম পরীক্ষাটাই জীবনের একমাত্র পরীক্ষা নয় আর কি, মানে ইভেন এন্ট্রান্স এমএসসি এন্ট্রান্স পরীক্ষার জন্য জ্যাম ছাড়াও কিন্তু আরো অনেক পরীক্ষা দেওয়ার সুযোগ আছে তোমার ক্ষেত্রে, এবং সেটা বিএসসি থার্ড ইয়ারও তুমি নেট বা গেট পরীক্ষাটা দিতে পারো, বা এমএসসিতে উঠে তো নেট বা গেট পরীক্ষাটা দিতে পারো, সেখানেও যাতে মানে অন্তত যে টপিকগুলো বিএসসিতে ছিল সেই টপিকগুলো নেট বা গেট বা টিআইএফআর স্ট্যান্ডার্ডেই কিন্তু আমি প্রিপারেশনটা দিয়ে দিতে চাইছি আর কি। সেই জন্যে এই মানে এই সিলেবাসের বাইরে আর কিছু কথাবার্তা আমি একটুখানি বলে নিচ্ছি, হ্যাঁ, যেটা হয়তো তোমার কাজে লাগবে, সেটা হচ্ছে যে ইন্টারমলিকুলার ইন্টারাকশনের জায়গাটা একটুখানি বলে নেওয়া দরকার আর কি। ইন্টারমলিকুলার ইন্টারাকশন, আচ্ছা, ইন্টারমলিকুলার ইন্টারাকশনসটা আমি জাস্ট নিউট্রাল কোভ্যালেন্ট মলিকুলারের ক্ষেত্রে দেখবো আর কি। তাহলে মানে আমি ইন্টারমলিকুলার ইন্টারাকশনসটা যেটা দেখবো অ্যামাং নিউট্রাল কোভ্যালেন্ট molecules or atoms, এবং নিউট্রাল কোভ্যালেন্ট অ্যাটমস আর মলিকুলস। আচ্ছা, এক্ষেত্রে দুটো জিনিস থাকে ইন্টারাকশন, মানে একটা অ্যাট্রাকশন থাকবে, এই অ্যাট্রাকশনটাকে বলা হয়
ভ্যান ডার ওয়ালস অ্যাট্রাকশন, মানে নিউট্রাল কোভ্যালেন্ট মলিকুলের মধ্যে যে অ্যাট্রাকশন সেটা হচ্ছে ভ্যান ডার ওয়াল অ্যাট্রাকশন। হ্যাঁ, আর একটা রিপালশন পার্ট থাকবে, রিপালশন পার্টটা আমরা পরে আলোচনা করছি। আচ্ছা, এই ভ্যান ডার ওয়ালস অ্যাট্রাকশন তার তিনটে কম্পোনেন্ট। একটা হচ্ছে ডাইপোল ডাইপোল ইন্টারাকশন, বলছে কি যেটা বেসিক্যালি অ্যাট্রাকশন, ডাইপোল ডাইপোল ইন্টারাকশন, অথবা এটা অনেক সময় বলা হয় কিসম ইন্টারাকশন। কিসম ইন্টারাকশন, আচ্ছা কিসম ইন্টারাকশনসটা তুমি আচ্ছা আমি পরে উল্লেখ করছি কিসম ইন্টারাকশন। আচ্ছা 2 নম্বর হচ্ছে ডাইপোল ইনডিউস ডাইপোল ইন্টারাকশন। ডাইপোল ইনডিউস ডাইপোল ইন্টারাকশন, পরেরটাকে বলা হয় ডিবাই ইন্টারাকশন, এটা। আর 3 নম্বর হচ্ছে ইনডিউস ডাইপোল ইন্টারাকশন, ইনডিউস ডাইপোল ইন্টারাকশন, or অনেক সময় বলা হয় লন্ডন ইন্টারাকশন বা ডিসপারশন ইন্টারাকশন। এই 3 টাইপের ইন্টারাকশন আছে। আচ্ছা এবারে এইখানে তোমার খুব ডিটেলে তোমার জানার দরকার নেই, জাস্ট আমি ফর্মুলাগুলোকে লিখে দিয়ে তোমার এই ধরো ডাইপোল ডাইপোল ইন্টারাকশন যখন হচ্ছে বা কিসম ইন্টারাকশন যখন হচ্ছে, সেটা কিন্তু দুটো পোলার মলিকুলের মধ্যে শুধুমাত্র ডাইপোল ডাইপোল ইন্টারাকশন তুমি পাবে। মানে নামটা শুনেই তুমি বুঝতে পারছো যে দুটো ডাইপোলের মধ্যে ইন্টারাকশন, তাহলে মলিকুলগুলো পোলার হলে তবেই ডাইপোল ডাইপোল ইন্টারাকশন থাকতে পারে। এবং তার একটা এক্সপ্রেশন হয় হচ্ছে -2/3। তাহলে প্রথম যে মলিকুলটা তার ডাইপোল মোমেন্ট যদি μ1 হয়, পরের যে মলিকুলটা তার ডাইপোল মোমেন্ট যদি μ2 হয়, তাহলে μ1 স্কয়ার μ2 স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে তোমার 4πε তার স্কয়ার হয়, তার সঙ্গে হচ্ছে তোমার একটা টেম্পারেচার ডিপেন্ডেন্ট টার্ম থাকে, আর এটা 1/r⁶ হয়। এটা দেখো যেটা পরিষ্কার যে এটা মানে ডাইপোল ডাইপোল ইন্টারাকশনসটা কিন্তু শুধুমাত্র পোলার মলিকুলগুলোর মধ্যেই থাকবে, আর এটা টেম্পারেচার সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল। মাইনাস সাইন জাস্ট রিপ্রেজেন্ট করছে এটা একটা অ্যাট্রাকটিভ ফোর্স, আর ইন্টারমলিকুলার সেপারেশন যদি আর হয় সেটা 1/r⁶ এর সঙ্গে যায়। এটা হচ্ছে তোমার ডাইপোল ডাইপোল ইন্টারাকশনটা। আচ্ছা এবার ডাইপোল ইনডিউস ডাইপোল ইন্টারাকশনটা কিন্তু একটা ফাংশন অফ আর তুমি লেখো। আচ্ছা এই পার্টিকুলার কেসে যেটা হয়, অন্তত পক্ষে দুটো মলিকুলের মধ্যে একটা মলিকুলকে পোলার হতে হবে। মানে দুজনেই পোলার না হলেও চলবে, অন্তত পক্ষে একটাকে পোলার হতে হবে। মানে ডাইপোল ডাইপোল ইন্টারাকশনে দুজনকেই পোলার হতে হয়। ডাইপোল ইনডিউস ডাইপোল ইন্টারাকশনের জন্য কিন্তু অন্তত পক্ষে একটা মলিকুলকে তোমার পোলার হতে হয়, ঠিক আছে। এবং সেখানে মানে দুজন পোলার হলেও চলবে, কিন্তু অন্তত পক্ষে একজন যেন পোলার হয়। এটা μ1 স্কয়ার α2 প্লাস μ2 স্কয়ার α1 ডিভাইডেড বাই 4πε তার স্কয়ার হচ্ছে, এখানে টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট, এটা r⁶ হচ্ছে। তাহলে এই পার্টিকুলার কেসে হচ্ছে তোমার both the molecules must be polar, আর এর ক্ষেত্রে হচ্ছে at least one molecule must be polar। দুজন পোলার হলেও চলবে, কিন্তু অন্ততপক্ষে একটা পোলার তোমার হতেই হবে। আর দুজনের মধ্যে একটা পোলার একটা নন পোলার যদি হয়, ধরো প্রথমটা পোলার আর দ্বিতীয়টা যদি নন পোলার হয়, তাহলে একটা পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট μ2টা 0 হয়ে যাবে, তখন μ2 স্কয়ার α1 এইটার কাছে থাকবে না। এটা আর ফাইনালি হচ্ছে ইনডিউস ডাইপোল যে ইন্টারাকশনসটা এইটা, সেটা হচ্ছে জাস্ট যে কোনো মলিকুলের মধ্যে থাকতে পারে, মলিকুলটা পোলার টোলার হওয়ার কোনো বাধ্যবাধকতা নেই, মানে যে কোনো মলিকুলের ক্ষেত্রে এটা তুমি দেখতে পাবে। আচ্ছা এর যে এক্সপ্রেশনটা, সেই এক্সপ্রেশনটা হচ্ছে তোমার পোলারাইজিবিলিটি একটা ইম্পর্টেন্ট রোল প্লে করবে। তোমার ডাইপোল মোমেন্ট এবং পোলারাইজিবিলিটি তুমি অলরেডি জানো, মানে পরে আরো ভালো করে জানবে। তাহলে এখানে ইনডিউস ডাইপোল ইন্টারাকশনের যে ফর্মটা সেটা হয় হচ্ছে -3/2 I1 I2 ডিভাইডেড বাই I1 প্লাস I1 I2 যেখানে তাদের আয়নাইজেশন পোটেনশিয়াল, মানে ফার্স্ট আয়নাইজেশন পোটেনশিয়াল গুলো হচ্ছে I1 I2 এইটা, আর তার সঙ্গে থাকবে হচ্ছে α1 α2 ডিভাইডেড বাই 4πε তার স্কয়ার থাকবে ইন্টু 1/r⁶ সাথে থাকে। এখানে হচ্ছে যে
মানে molecules may be polar or non-polar, আর দুটো মলিকুলই হচ্ছে পোলার বা নন পোলার, যা খুশি হতে পারে আর কি। এটা আচ্ছা, এবার এইগুলোকে তুমি কম্বাইন করে দাও, তাহলে এই ভ্যান ডের ওয়াল ইন্টারাকশনসটা সেটাকে তুমি অ্যাজ এ হোল মাইনাস এ বাই আর টু দি পাওয়ার 6 এইরকম ভাবে লিখতে পারবে। তাহলে এই যেখানে এই তিনটে ডাইপোল 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 ইনডিউস ডাইপোল এবং ইনডিউস ডাইপোল ইন্টারাকশন তুমি যোগ করে দাও, যোগ করে দিলে তুমি ওভারঅল যে ভ্যান ডের ওয়াল ইন্টারাকশনটা তুমি দেখতে পাবে, যেটা মাইনাস এ বাই আর টু দি পাওয়ার 6 এর সঙ্গে যাচ্ছে এইটা। আর এইখান থেকে যদি এটা এটা হচ্ছে ভ্যান ডের ওয়াল ইন্টারাকশন, আর যদি তুমি ভ্যান ডের ওয়াল ফোর্সটাকে দেখো, ভ্যান ডের ওয়াল ফোর্স এফটা হচ্ছে মাইনাস ডিভি আর বাই ডিআর হয়ে যায়, এটা হয়ে যাবে তোমার মানে এটা এটা জাস্ট আমি প্রপোর্শনাল বলে দিলেই হবে, প্রপোর্শনাল টু 1 বাই আর টু দি পাওয়ার কিন্তু 7 এর সঙ্গে প্রপোর্শনাল হবে। তাহলে খেয়াল রাখবে যে তোমার ভ্যান ডের ওয়াল ফোর্স বলছে না ভ্যান ডের ওয়াল ইন্টারাকশন এনার্জি বলছে। যদি ইন্টারাকশন এনার্জি হয় তাহলে এটা 1 বাই আর টু দি পাওয়ার 6 এর সঙ্গে যায়, আর যদি ওটা তোমার ভ্যান ডের ওয়াল ফোর্স বলে তাহলে কিন্তু ওটা 1 বাই আর টু দি পাওয়ার 7 এর সঙ্গে যাবে। এখানে অনেক সময় গুলিয়ে যায়, হ্যাঁ, সেটা তুমি শিওর থেকো, ঠিক আছে। আর এইটা যেটা বললাম সেটা শুধুমাত্র অ্যাট্রাকশন, এবারে তোমার রিপালশনও আছে। আচ্ছা, রিপালশন আর অ্যাট্রাকশন একসাথে যদি তুমি করো, সেটাকে আমি ইন্টারাকশনস বলছি। সেই ইন্টারাকশনসটা মানে মানে অ্যাট্রাকশন প্লাস রিপালশন, অ্যাট্রাকশন প্লাস রিপালশন এই দুটো কিন্তু একসাথে থাকে। আচ্ছা, একসাথে থাকে সেইটা মোটামুটি যে মানে অনেক রকমের মডেল আছে, যে মডেলটা ভীষণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মানে কমন, সেটা হচ্ছে লেনার্ড জোন মডেল, লেনার্ড জোনস পোটেনশিয়াল বলা হয় সেটাকে। দিস ইজ ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। আচ্ছা, লেনার্ড জোন পোটেনশিয়ালটা সেটা হচ্ছে এইটাকে তুমি লিখতে পারো ভিআর এটা দেখো একটা 4 এপসাইলন একটা হবে, মানে মানে আসলে যেটা হচ্ছে যে মানে আমি পরে দেখাচ্ছি, এটাকে হয়তো এরকম অনেক সময় মানে মনে রাখার সুবিধার জন্য মাইনাস এ বাই আর টু দি পাওয়ার 6 প্লাস বি বাই আর টু দি পাওয়ার 12 এইরকম ভাবে লিখে দিতে হয়, কিন্তু এক্সপ্লিসিটলি যদি তুমি দেখো সেটা অ্যাকচুয়ালি 4 এপসাইলন মাইনাস সিগমা বাই আর হোল টু দি পাওয়ার 6 একটা টার্ম থাকে, প্লাস সিগমা বাই আর হোল টু দি পাওয়ার 12 একটা টার্ম থাকে। এইটা সেটাকে তুমি জাস্ট ওই এটাকে যদি 4 এপসাইলন সিগমা টু দি পাওয়ার 6 লেখো, আর বিটাকে হচ্ছে 4 এপসাইলন সিগমা টু দি পাওয়ার 12 যদি লেখো, তাহলে এইরকম টাইপের দেখতে হবে এটা। আচ্ছা, এবারে এর যদি তুমি একটা ছবি আঁকো, তাহলে এই সিগমা এবং পাই, সিগমা এবং এপসাইলন তাদের মানেটা তোমার কাছে পরিষ্কার হয়ে যাবে। ধরো আমি এক্স অ্যাক্সিস বরাবর ইন্টারমলিকুলার সেপারেশনটাকে প্লট করছি, আর ওয়াই অ্যাক্সিস বরাবর লেনার্ড জোন পোটেনশিয়ালটাকে তুমি প্লট করছো, ধরো এইটা। তাহলে ওভারঅল ছবিটা দেখতে হয় হচ্ছে তোমার এরকম একটা দেখতে ছবি হয়, মানে মাইনাস এ বাই আর টু দি পাওয়ার 6টা হচ্ছে এইরকম ভাবে যাবে, আর বি বাই আর টু দি পাওয়ার 12টা এইরকম ভাবে যাবে। ওভারঅল ছবিটা হচ্ছে এই ধরনের তোমার দেখতে হচ্ছে, মানে এটা মানে অ্যাট্রাকশনটা হচ্ছে এইরকমের দেখতে হয়। এটা হচ্ছে তোমার মাইনাস এ বাই আর টু দি পাওয়ার 6 এর ছবিটা এরকম দেখতে, এইটা হচ্ছে তোমার বি বাই আর টু দি পাওয়ার 12 এর ছবিটা হচ্ছে এই ধরনের দেখতে, আর এই কালো যেটা এঁকেছে সেটা হচ্ছে তোমার রেজাল্টেন্ট ছবিটা। আচ্ছা, এই যে ছবিটা তুমি এঁকেছো সেইখানে এই যে লেন্থটা না, এই যে লেন্থটা, এইটা হচ্ছে তোমার সিগমা। এই সিগমাটাকে অনেক সময় বলা হয় কলিশন ডায়ামিটার, ডায়ামিটার। আচ্ছা, আর একটা পার্টিকুলার ডিস্টেন্স আছে, যে ডিস্টেন্সে তোমার পোটেনশিয়াল যেটা মিনিমাম হয়েছে, এই যে আর মিনিমামটা সেটা হয় হচ্ছে 2 টু দি পাওয়ার 1/6 ইন্টু সিগমা, এটা তার ভ্যালু হয়। আর এই যে ডেপথ অফ দ্য পোটেনশিয়াল, এই ডেপথ অফ দ্য পোটেনশিয়ালটাই বেসিক্যালি তোমার মাইনাস এপসাইলন। এই যে ডেপথটা, এই ডেপথটাই হচ্ছে তোমার বেসিক্যালি মাইনাস এপসাইলন, যে এপসাইলনটা তুমি এখানে দিয়েছো, ঠিক আছে। তাহলে এই হচ্ছে তোমার লেনার্ড জোন পোটেনশিয়ালটা, তার পার্টিকুলার ফর্মটা। এবারে তোমার অবভিয়াসলি এই যে আর মিনিমামটাকে বের করতে গেলে তোমাকে কেমন করে বের করতে হবে না, টু ফাইন্ড আর মিনিমাম অ্যাট হুইচ ভি ইজ মিনিমাম, মানে
মানে মিনিমাটা পেতে আর কি, মিনিমাম তোমাকে কি করতে হয় না, ডি ভিআর বাই ডিআর, এটা তুমি জিরো করবে, জিরো করে তুমি দেখবে আর মিনিমামের এক্সপ্রেশন পাবে। হ্যাঁ, সেই আর মিনিমামের এক্সপ্রেশনটা যদি বসিয়ে দাও এই করসপন্ডিং ইকুয়েশনে, তাহলে হচ্ছে তুমি ডেপথ অফ দ্য পোটেনশিয়াল পেয়ে যাবে, এবং সেটা হচ্ছে মাইনাস সিগমা তোমার দাঁড়াচ্ছে এটা। ঠিক আছে, আর এবং সিগমাটা যে মানে একটা পার্টিকুলার ডিস্টেন্স, যে ডিস্টেন্স থেকে পোটেনশিয়াল যেটা জিরো হচ্ছে, এটা হচ্ছে পোটেনশিয়াল জিরো ভ্যালু। কোথায় জিরো হবে না, এখান থেকে পরিষ্কার দেখো আর ইকুয়াল টু সিগমা হয়ে গেলে তখন জাস্ট জিরো হয়ে যাবে, সেখানে পরিষ্কার যখন ভিটা হচ্ছে তোমার জিরো, তখন আরটা যে ভ্যালুটা সেটাই হচ্ছে কলিশন ডায়ামিটার, এবং সেটা হচ্ছে সিগমা। এটা হচ্ছে লেনার জোন পোটেনশিয়াল। ঠিক আছে, এবং লেনার জোন পোটেনশিয়াল নিয়ে কিন্তু তোমার পরীক্ষায় মানে খুব রেগুলার বেসিসে খুব ভালো ভালো পরীক্ষাতেও প্রচুর কোশ্চেন্স আসে, মানে টিআইএফআর এর মতো পরীক্ষাতেও কিন্তু তোমার এই লেনার জোন পোটেনশিয়াল নিয়ে কিন্তু অনেক কোশ্চেন এসেছে আর কি। সেটা আমরা তোমার আরেকটা ক্লাসে যখন ওই যে মানে কি বলবো প্রিভিয়াস ইয়ার্সে মানে এই স্টেট থেকে কম্পিটিটিভ যে ধরনের কোশ্চেনগুলো এসেছে আর কি, সেগুলো নিয়ে যখন আলোচনা করবো তখন কিন্তু তুমি দেখতে পাবে লেনার জোন পোটেনশিয়াল নিয়ে কিন্তু পরীক্ষায় কোশ্চেন এসেছে এটা। আচ্ছা, এবারে এইটা লেনার জোন পোটেনশিয়ালটা হচ্ছে মোস্ট পপুলার, কিন্তু এছাড়াও আরো কিছু 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 পোটেনশিয়াল খুব ইম্পর্টেন্ট। এটা হার্ড স্ফিয়ার মডেল বলে একটা মডেল ছিল, সেটা হার্ড স্ফিয়ার পোটেনশিয়াল বা হার্ড স্ফিয়ার মডেল তোমার আছে। আচ্ছা, তারপরে তোমার হচ্ছে মাই পোটেনশিয়াল বলে একটা পোটেনশিয়াল। হ্যাঁ, এটা আচ্ছা মানে হার্ড স্ফিয়ার পোটেনশিয়ালে যেটা হচ্ছে যে ভিআরটা হচ্ছে তোমার বেসিক্যালি জিরো হবে হোয়েন আরটা গ্রেটার দেন সিগমা, আর ইকুয়াল টু ইনফিনিটি হবে হোয়েন আরটা লেস ইকুয়াল টু সিগমা। মানে আসলে ছবিটা এঁকে দিই। হ্যাঁ, মানে ধরো তোমার এরকম একটা, এটা আর প্লট করছো, এদিকে ভিআর প্লট করছো, এই ধরনের পোটেনশিয়াল আর এইটা হচ্ছে ধরো আর ইকুয়াল টু সিগমা, তাহলে আর যখন তোমার সিগমার থেকে বেশি তখন পোটেনশিয়াল এনার্জি জিরো, আর আর যখন সিগমা বা তার থেকে কম তখন পোটেনশিয়াল এনার্জি ইনফিনিটি হয়ে গেছে আর কি। এটা তোমার হার্ড স্ফিয়ার মডেল, হার্ড স্ফিয়ার মডেল এটা। এখানে হচ্ছে শুধু রিপালশনটাকে দেখানো হচ্ছে, অ্যাট্রাকশনটা দেখাতে গেলে এর এদিকে তোমাকে অ্যাট্রাকশনটাকে জাস্ট এঁকে দিতে হবে, সেটা আলাদা কথা। এটা হার্ড স্ফিয়ার মডেল। আচ্ছা, মাই পোটেনশিয়ালে যেটা হয় সেটা হচ্ছে তোমার ভিআরটাকে তুমি মাইনাস এ বাই আর টু দি পাওয়ার এম প্লাস বি বাই আর টু দি পাওয়ার এন এইরকম ভাবে লিখবে, যেখানে এনটা হচ্ছে গ্রেটার দ্যান তোমার এম, মানে এম আর এন দুটো কোফিশিয়েন্ট, যেখানে এনটা গ্রেটার দ্যান এম। তাহলে প্রথম টার্মটা মাইনাস হাতে বলে এটা অ্যাট্রাকশন রিপ্রেজেন্ট করছে, পরের টার্মটা প্লাস হাতে বলে সেটা তোমার রিপালশন রিপ্রেজেন্ট করছে এটা। এবং তোমার লেনার জোন পোটেনশিয়ালটা হচ্ছে তোমার বেসিক্যালি এম এর ভ্যালুটা 6 হয় আর এন এর ভ্যালুটা তোমার 12 হয়, মানে 6-12 পোটেনশিয়াল এটা। আর আরেকটা পোটেনশিয়াল যেটা খুব কাজে লাগে তোমার, সেটা যে মানে এটা বাকিংহ্যাম পোটেনশিয়াল বলা হয়, বাকিংহ্যাম পোটেনশিয়াল। আর এইখানে যে পোটেনশিয়াল এনার্জিটা, সেটা হচ্ছে অ্যাট্রাকশনটা হচ্ছে তোমার এই মাইনাস এ বাই আর টু দি পাওয়ার 6 টাইপেরই দেখতে, রিপালশনটা নিয়ে প্রচুর কনফিউশন আছে। রিপালশনটাকে তিনি এক্সপোনেনশিয়ালি বললেন, এটা বি ই টু দি পাওয়ার মাইনাস ধরো সি ইন্টু আর এই টাইপের দেখতে একটা পোটেনশিয়াল আর কি। তাহলে অ্যাট্রাকশনটা মানে ভ্যান ডল পোটেনশিয়ালে কি হচ্ছে বা লেনার জোন পোটেনশিয়ালে কি হচ্ছে, অ্যাট্রাকশনটা 1 বাই আর টু দি পাওয়ার 6 এর সঙ্গে যায়, আর রিপালশনটা হচ্ছে 1 বাই আর টু দি পাওয়ার 12 এর সঙ্গে যায়। আর বাকিংহাম পোটেনশিয়ালে অ্যাট্রাকশনটা মাইনাস এ বাই আর টু দি পাওয়ার 6 এর কাছে ঠিকই আছে, কিন্তু রিপালশনটা সেটা বলছে এক্সপোনেনশিয়ালি আর এর সঙ্গে ডিকে করে আর কি, মানে বি টু দি পাওয়ার মাইনাস সি বাই আর এর সঙ্গে যাচ্ছে। তাহলে এই বাকিংহাম পোটেনশিয়ালটা এই সবগুলো তুমি পাচ্ছ আর কি এইগুলো। তো এই হচ্ছে তোমার মূল জায়গাটা। হ্যাঁ, তোমার ডাইপোল 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 ইনডিউস ডাইপোল ইনডিউস ডাইপোল ইন্টারাকশন, তাদের এক্সপ্রেশনগুলো এবং সেইখান থেকে যে জেনারেল কমেন্ট সেগুলোকে করা। এখানে ধরো আরেকটা তুমি কমেন্ট করতে পারো, যেহেতু পোলার মলিকুলের ক্ষেত্রে ডাইপোল ডাইপোল ইন্টারাকশনটা হচ্ছে তোমার টি এর সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল, অর্থাৎ টেম্পারেচার বাড়ালে ডাইপোল ডাইপোল ইন্টারাকশনটা কমবে, এবং পরে যখন ভ্যান ডল কনস্ট্যান্ট এ সেটা টেম্পারেচার উপর ডিপেন্ড করে কি করে না, যদি তোমাকে কমেন্ট করতে হয় তা তুমি বলবে যে হ্যাঁ পোলার মলিকুলের ক্ষেত্রে অ্যাটলিস্ট করে, কারণ টেম্পারেচার বাড়ালে ডাইপোল ডাইপোল অ্যাট্রাকশনটা কমছে, তার মানে বেসিক্যালি সকাল ভ্যান ডল কনস্ট্যান্ট এ তার ভ্যালুটা কমবে। সেই ধরনের কিছু জেনারেল কমেন্ট তোমায় করতে হয়। তারপরে ধরো তোমার আয়োডিন বা বেনজিন, যারা একদমই নন পোলার মলিকুল কিন্তু রুম টেম্পারেচারে তারা কেউ সলিড কেউ বা লিকুইড, তার মানে নিশ্চয়ই ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন খুব স্ট্রং বলি রুম টেম্পারেচারে তারা সলিড বা লিকুইড ফর্মে থাকছে, যদিও তারা নন পোলার। তার ক্ষেত্রে সকল ইনডিউস ডাইপোল ইন্টারাকশনটা যে মোস্ট ডমিনেটিং রোলটা প্লে করছে আর কি, সেটাকে একটুখানি বোঝার দরকার এটা। তাহলে এই যে মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট হ্যানা তানা, তার উপরে যে ইন্টারমলিকুলার ইন্টারাকশনের যে এফেক্টটা আছে আর কি, সেইটা একটুখানি দেখে নেওয়া আর কি, মানে ভ্যারিয়াস
consequences of intermolecular interaction, হ্যাঁ, various consequences of intermolecular interactions, মানে কোথায় কোথায় না তোমার ধরো তোমার মেল্টিং পয়েন্ট, তারপরে ধরো বয়লিং পয়েন্ট, তারপরে ধরো সলিবিলিটি, তারপরে ধরো যেটা বললাম তোমার ভ্যান ডার ওয়ালস কনস্ট্যান্টস, এতে তার এফেক্টটাকে দেখা, এই যে জিনিসগুলো আর কি, এই যে মানে ইন্টারমলিকুলার ইন্টারাকশন যে বিভিন্ন রকমের অ্যাপ্লিকেশনস গুলো প্রচুর লাগে আর কি, সেগুলো একটুখানি এখান থেকে একটুখানি বুঝে নিতে পারবে। তো এটা আমি অ্যাডিশনালি একটুখানি জিনিস বলে দিলাম ইন্টারমলিকুলার ইন্টারাকশন, কারণ এখান থেকে তোমার পরীক্ষায় অনেক সময় কোশ্চেন টোশ্চেন দিয়ে দিয়ে দেয়। তাহলে দেখো, তাহলে সিলেবাসে মোটামুটি যা যা বলার আমার মনে হয় বলে ফেলেছি, হ্যাঁ, গেসিয়াস স্টেট নিয়ে। আর 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 এটাকে আর লিঙ্গার করবো না, মোটামুটি যেগুলো দেখো সিলেবাসটার দিকে একটু ভালো করে তাকাও, তোমার যদি মনে হয় যে এই সিলেবাসে যে জিনিসটা আছে সেখান থেকে কোনো একটা পার্টিকুলার কনসেপ্ট তোমার তুমি কনফিডেন্ট নাও আর কি, আর একটু বললে ভালো হয়, তাহলে আমি সেই জিনিসটা বলতে পারি, দেখে নাও যদি কোনো অসুবিধা থাকে। দেখো সিলেবাসটা একটু ভালো করে দেখো। দেখেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, স্যার হ্যাঁ বলো বলো। স্যার বলছি আইডিয়াল গ্যাসের মানে মলিকিউলগুলোর মধ্যে তো কোনো ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন মানে কোনো ইন্টারাকশন থাকে না, কিন্তু রিয়েল গ্যাসের মলিকিউলগুলোর মধ্যে থাকে। তো সেই জন্যই হচ্ছে আমরা হচ্ছে ভলিউমটাকে কমালে আর প্রেশারটা বাড়ালে হচ্ছে লিকুইড বা লিকুইড থেকে আস্তে আস্তে সলিড এরকম আর কি হতে থাকে। তো এইখান থেকেই মানে এইটাই আর কি ওই অ্যান্ড্রিউস কার্ভ থেকে বোঝা যাচ্ছে বলে অ্যান্ড্রিউস কার্ভটাকে আর কি ওই ডেভিয়েশন ফ্রম আইডিয়াল গ্যাস বিহেভিয়ারের মধ্যে রাখা হয়েছে, তাই হ্যাঁ তো? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা স্যার। দেবী, আমরা যখন ওই আমাদের বইটা পড়েছিস, আমাদের বইটা পড়িস না পড়িসনি? হ্যাঁ স্যার পড়েছি। হ্যাঁ, ওইখানে দেখবি ওই মানে ওই আমি মানে ওইগুলো তো রিয়েল গ্যাসটাকে কতগুলো ছোট ছোট চ্যাপ্টারে ভাগ করেছিলাম। প্রথম চ্যাপ্টারটাই হচ্ছে যে ওই সাম ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট এভিডেন্সেস ইন ফেভার অফ ডেভিয়েশন ফ্রম আইডিয়ালিটি, সেখানে 8-10টা পয়েন্ট দেখবি বলা ছিল আর কি। হ্যাঁ, মানে আমি এইখানে 2-3টে পয়েন্ট বললাম, অ্যামাগাস কার্ভ, অ্যান্ড্রুস কার্ভ বা কম্পেনসেটরি ফ্যাক্টর, এই 3টে জিনিস নিয়ে কথাবার্তা বললাম। কিন্তু আরও অনেক জিনিসপত্র আছে, যেমন ধরো থার্মাল এক্সপানশন কোফিশিয়েন্ট আলফা, আইসোথার্মাল বাল্ক মডিউলাস, থার্মাল এক্সপানশন কোফিশিয়েন্ট আলফা, আইসোথার্মাল কোফিশিয়েন্ট অফ কম্প্রেশন বিটা, তারপরে তোমার আইসোথার্মাল বাল্ক মডিউলাস কাপ্পা, তারপরে তোমার ধরো জুল থমসন এক্সপেরিমেন্টে জুল থমসন কোফিশিয়েন্ট মানে হিটিং হবে না কুলিং হবে, এই যে রিলেটেড সব জিনিসপত্রগুলো। আইডিয়াল গ্যাস হলে কিন্তু তোমার আলফাটা তোমার 1/T এর সঙ্গে সমান হবে, বিটাটা হচ্ছে 1/P এর সঙ্গে সমান হবে, কাপ্পাটা হচ্ছে পি এর সঙ্গে সমান হবে, বা জুল থমসন এক্সপেরিমেন্টে হিটিং কুলিং কিচ্ছু হবে না। তাহলে এই টাইপের জিনিসগুলো তুমি পেতে, কিন্তু বাস্তবে তুমি দেখতে পাবে যে হ্যাঁ, জুল থমসন এক্সপেরিমেন্টে হিটিং বা কুলিং হচ্ছে, বা আলফা বিটা কাপ্পা তুমি যেটা আইডিয়াল গ্যাসের জন্য যা ভ্যালু প্রেডিক্ট করছো সেটা হচ্ছে না। তাহলে এগুলোও কিন্তু অ্যাজ এ মেজার অফ ডেভিয়েশন ফ্রম আইডিয়ালিটি আর কি। এখানে জাস্ট কয়েকটা পয়েন্ট আমি উল্লেখ করলাম, কিন্তু ওইগুলোও আছে এবং ওইগুলো পরে থার্মোডাইনামিক্স ইত্যাদি ক্ষেত্রে আবার বলার একটা সুযোগ থাকে বলে আমি এখানে আলাদা করে উল্লেখ করি, মানে সিলেবাসটাকে ফোকাস করে কথাবার্তা বলছি। আচ্ছা স্যার।
আর স্যার ওই প্রিন্সিপাল অফ কন্টিনিউটি অফ স্টেটস ওইখানে যে স্টেটমেন্টটা লেখালেন না, মানে হচ্ছে দেয়ার ইজ নো স্ট্রং অর ডিস্টিংক্ট হচ্ছে ডিমার্কেশন বিটুইন ভেরিয়াস স্টেটস অফ ম্যাটার, মানে এটা একটু বলে দেবেন এটা মানে কিভাবে হ্যাঁ, হচ্ছে? মানে মানে ব্যাপারটা হচ্ছে কি, যে ধরো যে মানে তুমি এই যে পদার্থের বিভিন্ন অবস্থা আছে, তুমি বলো না একটা অবস্থা হচ্ছে সলিড, একটা অবস্থা হচ্ছে লিকুইড, একটা অবস্থা গ্যাস। তুমি কিসের বেসিসে বলছো? বেসিসে মানে হচ্ছে তুমি ধরো অ্যাজ ফর এক্সাম্পল তুমি মানে হয়তো চোখে দেখে তুমি ব্যাপারটা বুঝতে পারছো, মানে জলের ক্ষেত্রে পার্টিকুলারলি কোনটা বরফ, কোনটা জল, কোনটা জলীয় বাষ্প তুমি ভালো করে বুঝতে পারো। আচ্ছা তুমি আমাকে বলো তো যে তোমার এই যে এলপিজি গ্যাস, যেটা এলপিজি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, তাই তো? তা তুমি বলছো হচ্ছে গ্যাস, কিন্তু কি ফর্মে থাকে সেটা? লিকুইড হিসেবেই লিকুইড থাকে। হিসেবে। কেন লিকুইড হিসেবে আছে? কারণ প্রেশারটা প্রচন্ড বেশি তুমি করে রেখেছো, আর যখন প্রেশারটা রিলিজ করে রান্নাটা তুমি করছো তখন কিন্তু সে গ্যাস হিসেবে বেরোচ্ছে। তাহলে এবার তুমি দেখো এই যে ওই যে মানে সিলিন্ডারের ভেতরে কে আছে, তুমি বলতে পারো লিকুইড, আবার তুমি বলতে পারো না একটা গ্যাসকে প্রচন্ড কম্প্রেস করে রাখা হয়েছে, প্রচন্ড চাপে রাখা হয়েছে। তাহলে দেখো এই সিলিন্ডারের ভেতরে যেটা রইলো সেটাকে তুমি লিকুইড বলছো, তার কারণটা সে তোমার হাত ভেজায়, তুমি সেটাকে তুমি লিকুইড বলবে। সে যদি তার সকল মানে কি বলবো মানে যে কন্টেনারে রেখেছো সেই কন্টেনারের পুরোটাকে অকুপাই করলো না, কিন্তু কন্টেনারের শেপটাকে নিয়ে নিল, যদি এরকম হতো তুমি তাকে লিকুইড বলতে পারতে। কিন্তু এই যে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস যেটা, সেইটাকে যখন তুমি সত্যি সত্যি দেখতে চাইবে তখন তুমি দুরকম ভাবেই ব্যাপারটাকে দেখতে পারো আর কি, যে হ্যাঁ ওটা লিকুইড, ওটা ভেজাচ্ছে বা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আবার উল্টো দিকে তুমি বলতে পারো এটা হচ্ছে হাইলি কম্প্রেস গ্যাস। এবং সেটাই আমি জাস্ট এইখানে এই যে ছবিতে যেটা আমি ভালো করে দেখাতে চাইলাম আর কি, সেটা হচ্ছে ধরো ডি পয়েন্টটা তুমি দেখতে চাইছো, এই ডি পয়েন্টটা। তাহলে ডি পয়েন্টটাকে তুমি যখন দেখবে তুমি ওটাকে কি বলবে? মানে আমি কিন্তু হঠাৎ তোমাকে কোশ্চেন করি ডিটা কি, এটা লিকুইড ফেজের পয়েন্ট না গ্যাস ফেজের পয়েন্ট? তোমাকে তুমি ছিলে হয়তো এ পয়েন্টে, এ পয়েন্টে যে গ্যাস ছিল সেটা তুমি হয়তো শিওর ধরো। এবার এ থেকে ডিতে তুমি দুটো রাস্তা দিয়ে আসতে পারছো। যে গ্যাস থেকে যদি লিকুইডে আসতে হয় দেখলে গ্যাস বা ভেপার সে লিকুইফাই করছে তুমি দেখতে পাচ্ছ, তারপরে সে বেসিক্যালি কম্প্রেস মানে ইনকম্প্রেসেবল কোনো একটা ফ্লুইড তৈরি করলো, তুমি বললে যে হ্যাঁ এটা একটা লিকুইড। কিন্তু কেউ যদি এরকম করে ওই পয়েন্টটা পৌঁছাতো যে যে এই যে সকল যে লিকুইড ভেপার ইন্টারফেস যে রিজিয়নটা, সেই রিজিয়নে সে ঢুকলোই না। সে যেটা করলো যে একদম তোমার টেম্পারেচারটা মানে কনস্ট্যান্ট ভলিউমে টেম্পারেচার বাড়িয়ে ক্রিটিক্যাল টেম্পারেচার উপরে চলে গেল, তারপর প্রেশারটাকে কনস্ট্যান্ট রেখে টেম্পারেচারটাকে কমালো যাতে করে ভলিউমটা প্রচুর কমে গিয়ে এই পয়েন্টে পৌঁছে গেল, এফ পয়েন্টে। তারপরে আবার সে তোমার প্রেশারটাকে তারপরে সে বেসিক্যালি টেম্পারেচারটাকে কমাচ্ছে, দাদা টেম্পারেচারটাকে কমিয়ে হচ্ছে সে ভলিউমটাকে ফিক্স রেখে টেম্পারেচারটাকে কমাচ্ছে, তাতে করে প্রেশারটা কমছে, কমে হচ্ছে ডি পয়েন্টে এসে পৌঁছালো। তাহলে দেখো এই যে ট্রান্সফরমেশনটা সকল ভেপারটা লিকুইফাই করছে তুমি কোথাও দেখলে না, কারণ লিকুইড ভেপার ইন্টারফেস রিজিয়নের মধ্যে সে কখনো ঢোকেনি। তা তুমি এইটাকে যেহেতু কখনো লিকুইড তৈরি হলো তুমি দেখলে না, তা ডি পয়েন্টটা তোমাকে বলতে হবে কি যে ঠিক আছে এটাও একটা ভেপার বা গ্যাস, কিন্তু যে গ্যাসের ভলিউমটা আগে অনেক বেশি ছিল এখন গ্যাসের ভলিউমটা অনেক কমে গেছে, অর্থাৎ সেটা একটা হাইলি কম্প্রেসড গ্যাস তৈরি হয়েছে। তা ডি পয়েন্টটাকে তুমি একবার বলছো ওটা লিকুইড যদি এ ভায়া বি ভায়া সি যদি ডিতে পৌঁছায়, আবার এই ডি পয়েন্টটাই তুমি হাইলি কম্প্রেস গ্যাস বলছো যখন সেটা এ ভায়া ই ভায়া এফ যদি ডিতে পৌঁছায়। তার মানে ডি পয়েন্টটাকে তুমি একদিক দিয়ে দেখলে ওটাকে তুমি লিকুইড বলতে পারছো, একদিক দিয়ে দেখে গেলে তুমি ওটাকে যে ভেপার বলতে পারছো। এইটাই হচ্ছে কথা। তার মানে যেটা হচ্ছে যে তোমার এই যে এইটা লিকুইড এটা ভেপার এইভাবে না ঠিক ডিস্টিংলি বলা সম্ভব হচ্ছে না। এই সম্ভব হচ্ছে না সেটাকেই বলা হচ্ছে ল অফ কন্টিনিউটি অফ স্টেটস। হ্যাঁ, মানে বেসিক্যালি একটা স্টেট থেকে আর একটা স্টেট এত স্মুথলি একটা কন্টিনিউয়াসলি চলে যায়, তোমার ওই একটা স্ট্রং ডিমার্কেশন আর কি সেটা তুমি ঠিক করতে পারছো না আর কি। এই হচ্ছে গল্প, আর কিছু না। আচ্ছা স্যার, ঠিক আছে। আর স্যার পয়েন্ট অফ ইনফ্লেকশন অর স্যাডেল পয়েন্ট মানে এটা কি ওই ভিবার 1 তারপর ভিবার 2 ভিবার 3 ওই তিনটেকেই বলেছে? না 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 না, পয়েন্ট অফ ইনফ্লেকশন বা স্যাডেল পয়েন্ট এটা হচ্ছে তুমি আমার অঙ্কের ক্লাস করো না তাই তো? না স্যার। আচ্ছা আচ্ছা, অঙ্কের ক্লাস আমি এই কদিন আগেই পড়াচ্ছিলাম বলে সেই জন্য আমি বলছি আর কি। মানে কিছুই না, ধরো তুমি যখন এক্সট্রিমাইজেশন প্রবলেম করবে বা ম্যাক্সিমাম মিনিমাম বের করবে, তাহলে মানে যে কোনো ম্যাক্সিমাম বা মিনিমাম পেতে গেলে তোমার ফার্স্ট ডেরিভেটিভটাকে জিরো করতে হয়। মানে ধরো ওয়াই আছে ফাংশন অফ এক্স,
তাহলে ম্যাক্সিমাম আর মিনিমাম পাওয়ার ক্রাইটেরিয়া কি? একটা হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ 0, আর সেকেন্ড ডেরিভেটিভটা সেটা আইদার পজিটিভ বা নেগেটিভ। সেকেন্ড ডেরিভেটিভটা যদি পজিটিভ হয় তাহলে ওই পয়েন্টটা একটা মিনিমা রিপ্রেজেন্ট করবে, আর সেকেন্ড ডেরিভেটিভ যদি তোমার নেগেটিভ হয় তাহলে সেটা ম্যাক্সিমাম রিপ্রেজেন্ট করে। তার মানে একটা ক্রিটিক্যাল পয়েন্ট তুমি কনসিডার করছো, সেটা ম্যাক্সিমাম হবে যখন ফার্স্ট ডেরিভেটিভ 0 তার সঙ্গে সঙ্গে সেকেন্ড ডেরিভেটিভ নেগেটিভ, মানে ম্যাক্সিমা হবে। আর যখন মিনিমা হবে তখন ফার্স্ট ডেরিভেটিভ 0 তার সঙ্গে সঙ্গে হচ্ছে তোমার, মানে কি বললাম আবার বলছি, যে ম্যাক্সিমাম পয়েন্ট কখন না যখন ফার্স্ট ডেরিভেটিভ 0 তার সঙ্গে সঙ্গে সেকেন্ড ডেরিভেটিভ নেগেটিভ, আর মিনিমাম পয়েন্ট কখন যখন হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ 0 তার সঙ্গে সেকেন্ড ডেরিভেটিভটা হচ্ছে তোমার পজিটিভ। এবারে কথাটা হচ্ছে যে যদি ফার্স্ট ডেরিভেটিভের সঙ্গে সঙ্গে সেকেন্ড ডেরিভেটিভ 0 হয়ে যায়, থার্ড ডেরিভেটিভ হয়তো নন জিরো, থার্ড অর্ডার ডেরিভেটিভটা হচ্ছে নন জিরো, কিন্তু ফার্স্ট ডেরিভেটিভটা 0 তার সঙ্গে সেকেন্ড ডেরিভেটিভটাও 0, তা সেই যে পার্টিকুলার পয়েন্টটা এটা একটা ক্রিটিক্যাল পয়েন্ট, কিন্তু বা সেটা একটা মানে কি বলবো, মানে সেটা ম্যাক্সিমাম পয়েন্ট বা মিনিমাম পয়েন্ট তুমি বলতে পারছো না, কিন্তু এটা একটা ক্রিটিক্যাল পয়েন্ট, ঠিক আছে? তো সেই পার্টিকুলার পয়েন্টগুলোকে পয়েন্ট অফ ইনফ্লেকশন বলা হয় বা স্যাডেল পয়েন্ট বলা হয়। ক্রিটিক্যাল পয়েন্ট যেটা মানে আমাদের ভ্যান ডের ওয়াল গ্যাসের ক্ষেত্রে বা আরো অনেক রিয়েল গ্যাসের ক্ষেত্রে, হ্যাঁ, সেই পয়েন্টগুলো হচ্ছে পয়েন্ট অফ ইনফ্লেকশন বা স্যাডেল পয়েন্ট। এখানে যদি প্রেসারটাকে যে ফাংশন অফ ভলিউম তুমি লেখো, তাহলে কিন্তু তার ফার্স্ট ডেরিভেটিভের সঙ্গে সঙ্গে সেকেন্ড ডেরিভেটিভ 0 হবে। তাহলে যদি এরকম হয় যে ওয়াই এজ এ ফাংশন অফ এক্স, ফার্স্ট ডেরিভেটিভের সঙ্গে সঙ্গে সেকেন্ড ডেরিভেটিভ 0 কিন্তু থার্ড ডেরিভেটিভটা নন জিরো, তখন সেই পয়েন্টকে পয়েন্ট অফ ইনফ্লেকশন বা স্যাডেল পয়েন্ট বলে। সেই কন্ডিশনটা ভ্যান ডের ওয়াল গ্যাস এখানে মানে ভ্যান ডের ওয়াল গ্যাসের ক্ষেত্রে সত্যি হয়। আচ্ছা স্যার, ঠিক আছে। ব্যাপারটা আর স্যার ওই হার্টস্ফিয়ার মডেলের ওই প্লটটা একবার বলে দেবেন? আচ্ছা, হার্টস্ফিয়ার মডেলে যেটা হলো সেটা হচ্ছে আমি যেটা লিখেছি দেখো, যে পোটেনশিয়াল এনার্জিটা 0 হচ্ছে যখন আরটা গ্রেটার দ্যান সিগমা। তাহলে আমি যদি এইটা সিগমা বলি, সিগমাটা হচ্ছে তোমার কলিশনাল ডায়ামিটার, মানে হার্টস্ফিয়ার মডেলে কি হচ্ছে যে অ্যাটমগুলো বেসিক্যালি দুটো সলিড স্ফিয়ার, হ্যাঁ, এরা জাস্ট টাচ করতে পারে, পেনিট্রেট করতে পারে না। হ্যাঁ, তাহলে এবারে এই দুটো সেন্টারের মধ্যে দূরত্ব যখন সিগমা, তখন তারা টাচ করলো, তাহলে সিগমার থেকে যদি বেশি হয় তাহলে তারা টাচ করে নেয়, তখন তাদের মধ্যে কোনো অ্যাট্রাকশন রিপালশন কিচ্ছু নেই। আর যখন টাচ করে আরো কাছে যদি আনার চেষ্টা করো, স্পিয়ারগুলো কিন্তু হার্ড, মানে তোমার মাথা, দুটো মাথা ধরো, শক্ত মাথা, একে অপরে টাচ করলে এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু তারপরে যদি তুমি মানে মাথাটাকে দেবে যদি আরো কাছে আনার চেষ্টা করো, তুমি পারবে না, কারণ মাথাটা শক্ত, ঠিক আছে? তাই এই হার্ড স্পিয়ার, এই স্পিয়ারগুলো যে পর্যন্ত শক্ত হয়ে যাওয়ার জন্য তারা টাচ করলে এই পর্যন্ত অ্যালাউ, কিন্তু আর কাছে তুমি আনতে পারছো না। সেখানে বলা হচ্ছে যে যখন সিগমা বা সিগমার থেকে কম হয়ে যাচ্ছে তখন আর কাছে আনতে পারছো না, তার মানে হচ্ছে খুব সামান্য কাছে যদি আনতে চাও তাহলে তোমাকে অনেক বেশি ফোর্স দিতে হবে, আর তার পোটেনশিয়াল এনার্জি অনেক বেশি ইনক্রিজ করবে। কারণ আরটা যখন ইকুয়াল টু বা লেস দ্যান সিগমা তখন পোটেনশিয়াল এনার্জিটা ইনফিনিটি হয়ে গেছে, আর আরটা যখন গ্রেটার দ্যান সিগমা তখন তারা টাচ করেনি, তখন তাদের কোনো অ্যাট্রাকশন বা কিছু নেই। সেটাকে এই ছবিতে বোঝানো হয়েছে। আচ্ছা স্যার, ঠিক আছে। ঠিক আছে, এটা হচ্ছে হার্টস্ফিয়ার মডেল। আর কিছু? তো দেখো, আমার মনে হচ্ছে আমাদের শেষ হয়ে গেল, এন্ড অফ লেকচার 5 বা গ্যাসিয়াস স্টেটের যেটা পার্ট 3 আর কি, সেটা আমরা এখানে শেষ করলাম। হ্যাঁ, এটাকে সেভ করি। আচ্ছা দেখো, আমাদের একটুখানি এই পুজো বা ইত্যাদির জন্য ডেটগুলোরই একটুখানি সমস্যা হয়েছে, ডেটগুলো নিয়ে সমস্যা হয়েছে, মানে তোমার এটা একটুখানি বন্ধ করি আর কি।